আচ্ছা, পেনাল কোডটাকেও আমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে পড়তে হবে আর কি। হ্যাঁ, তো সাজিয়ে গুছিয়ে পড়ার জন্য যে বিষয়টা আপনার করতে হবে, যে কাজটা আপনাকে করতে হবে, আপনি প্রথমত আহ প্রত্যেকটা অধ্যায় মনে রাখার বেশ কিছু টেকনিক আছে। আপনি প্রথম যে কাজটা লেখেন, প্রথম কাজ খাতার মধ্যে লিখতে হবে। খাতার মধ্যে লিখেন যে নাম্বার 1, ১ নাম্বার কাজ হচ্ছে আপনার অধ্যায়গুলা সম্পর্কে একটা ব্যাপক ধারণা নেওয়া। সেটা লিখিত পরীক্ষার্থীর জন্য অধ্যায়গুলা সম্পর্কে ধারণা নিতে হবে। এমসিকিউ পরীক্ষার্থীরা তো কোন অধ্যায়ে কি আছে এই বিষয়টা ধারণা নিবেন। এটা হচ্ছে প্রথম কাজ, ১ নাম্বার লিখেন। ১ নাম্বার হচ্ছে অধ্যায় সম্পর্কে ধারণা নেওয়া। কোন অধ্যায়ে কি আছে। এটা হচ্ছে ১ নাম্বার টাস্ক। টাস্ক 2, ২ নাম্বার কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা সাবজেক্টেরই আমি হচ্ছে ১ম বলি প্রারম্ভিক বা সূচনা। এখানে বেশ কিছু বিষয় আছে। লেখেন ২ নাম্বার কাজ হচ্ছে প্রারম্ভিক। আচ্ছা, তো প্রারম্ভিক বা সূচনার মধ্যে আপনি যেটা পড়বেন, বেশ কিছু সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলা সব এখানে নিয়ে আসবেন। তাইলে সংজ্ঞার পার্টটা শেষ হবে। আর এই সংজ্ঞা থেকে আপনার এমসিকিউ তে আসে যে এই বিষয়টা কোন ধারায় বলা আছে। খুনের সংজ্ঞা কত ধারায়, অপরাধজনক নরহত্যার সংজ্ঞা কত ধারায়, হ্যাঁ? অবৈধ আটক কত ধারায়। কথার কথা আমি বলতেছি আরকি, হ্যাঁ? এরকম। এরকম তারপর জজের সংজ্ঞা কত দাঁড়ায়, বিচারকের সংজ্ঞা কত দাঁড়ায়, হ্যাঁ? মূল্যবান জামানতের সংজ্ঞা কত দাঁড়ায়। এরকম যত সংজ্ঞা আছে, হ্যাঁ? বিশেষ করে আমার বইয়ের মধ্যেও সংজ্ঞাটাকে আলাদা করে চিহ্নিত করা আছে। ওগুলো দেখবেন। তাইলে ওখান থেকে সংজ্ঞা সম্পর্কে একটা ব্যাপক ধারণা পাবেন। তাহলে ২ নাম্বার আপনার কাজ হচ্ছে আমি যেটা পড়াবো ওর মধ্যে যে সংজ্ঞাগুলা পড়বো ওই সংজ্ঞাগুলাকে একটা কমপ্লিট একটা মানে নোট করে ফেলা আপনার মতো করে। এটার প্রত্যেকেরই একটা নিজস্ব নোট থাকতে হবে। আমি তো সাজায় দিবই, তারপরেও আপনার একটা সাজানো গুছানো একটা নোট থাকতে হবে। আর আমি তো ওভারঅল একটা গাইডলাইন দিব। আচ্ছা, তাহলে ২ নাম্বার কাজ হচ্ছে সংজ্ঞা। এখন ৩ নাম্বার কাজ চলে আসি। ৩ নাম্বার কাজ হচ্ছে আমাদের পড়া শুরু। আচ্ছা, শুরুটা হইলে আমি আপনাদেরকে বলেছি। আচ্ছা, প্যানেল কোডের কি বড় কোনো ক্লাস করেছিলাম না শুধু রেকর্ডটা দেখতে বলছিলাম কোনটা? শুধু রেকর্ড দেখতে বলছেন, বড় কোনো ক্লাস করা রেকর্ড হয়নি। দেখতে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে রেকর্ড যদি দেখে থাকেন আপনারা কিছু ধারণা অলরেডি আছে। আমি একটু টেনে আপনার চলে যাবো আরকি। আচ্ছা। তো এখন আমাদের ২ নাম্বার পার্ট ৩ নাম্বার পার্ট যেটা এখান থেকে আমি বলছি যে আপনারা যেহেতু আমরা দণ্ডবিধি পড়তেছি, আমরা পেনাল কোড পড়তেছি। দণ্ডবিধি মানে দণ্ড সম্পর্কে যে আইন আলোচনা করে সেটাই তো দণ্ডবিধি নরমালি। একদম বইয়ের কোনো ভাষা কিচ্ছু না। আপনার দণ্ডবিধি মানে কি? দণ্ডের বিধি। মানে দণ্ড কোন অপরাধ করলে কি দণ্ড দেওয়া হবে এইটার যে বিধিটা এটাই হচ্ছে দণ্ডবিধি। আর কিছু না। আচ্ছা, তাহলে দণ্ড মানে অপরাধ। দণ্ড বলতে কি অপরাধ। অপরাধ করলে সেটার দণ্ড হবে। তাহলে কোন কাজটা অপরাধ আর কোন কাজটা অপরাধ না এটা আমাদেরকে আগে জানতে হবে তাহলে। যে এই কাজটা করলে অপরাধ হবে, এই কাজটা করলে আমাকে এই দণ্ড পেতে হবে। তাহলে দণ্ডবিধি পড়ার আগে আপনার সর্বপ্রথমে আপনাকে পড়তে হবে যে কোন কাজগুলা দণ্ডবিধি অপরাধ বলছে আর কোন কাজগুলাকে অপরাধ বলে নাই। এই বিষয়টা আপনাদেরকে প্রথমত কি করতে হবে? সুস্পষ্ট ধারণা নিতে হবে। তো দণ্ডবিধি পড়ার আগে আপনি অপরাধ কোনটা আর অপরাধ না কোনটা বা কোন কাজ করলে অপরাধ হবে, কোন কাজ থেকে বিরত থাকলে অপরাধ হবে এটা জানতে হবে। আর এটা জানার জন্য আপনাকে পড়তে হবে ৪০ ধারা। এটা সবার আগে পড়বেন। দণ্ডবিধির ৪০ ধারা। আর ৪০ ধারাটা যখন পড়া হয়ে যাবে, তারপরে আপনাকে পড়তে হবে ৫৩ ধারা। এখানে বলা আছে দণ্ডবিধিতে কি শাস্তি দণ্ডবিধি দেয়। এই শাস্তি সম্পর্কে আপনার ধারণা দেওয়া আছে ৫৩ ধারায় যে শাস্তি কি অ্যালাউ করে। এটা হচ্ছে শাস্তির মূলনীতি। ৫৩ থেকে ৭৫ যারা লিখিত পরীক্ষা দিবেন এই একটা প্রশ্ন হতে পারে যে শাস্তির মূলনীতি দণ্ডবিধির আলোকে ব্যাখ্যা করো। কিসের মূলনীতি? শাস্তির মূলনীতি। যদি শাস্তির মূলনীতি আসে তাহলে আপনার ৫৩ থেকে ৭৫ ধারা পর্যন্ত একটা বড় প্রশ্ন হয়ে যায়। তো ওখান থেকে আপনারা হচ্ছে শাস্তির মূলনীতিটা লিখবেন। আর যারা এমসিকিউ দিবেন তারা হচ্ছে ৪০ পড়বেন, পরে হচ্ছে ৫৩ পড়বেন। আচ্ছা, ৫৩ ধারাতে আপনার ৫ রকম শাস্তির কথা বলা আছে। আপনারা এখন বইয়ে চলে যান, আমি স্লাইডটা নিয়ে আসতেছি। একটু অপেক্ষা করেন।
53 ধারাতে কয়টা শাস্তির কথা বলা আছে? 5টা শাস্তির কথা বলা আছে। এই 5টা শাস্তি কি, কি আপনারা জানেন? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, হুম? তারপর সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এই যে আপনার বিষয়গুলা, হ্যাঁ? এগুলাই দণ্ডবিধি আপনার শাস্তি হিসাবে অ্যালাউ করে। দণ্ডবিধিতে আপনার যে শাস্তি আছে এই শাস্তির বাইরে তো আপনি শাস্তি দিতে পারবেন না। কারণ অন্য শাস্তিগুলা কি দণ্ডবিধি অ্যালাউ করে না। তো যে শাস্তি দণ্ডবিধি অ্যালাউ করে না ওই শাস্তি আপনি কি করতে পারবেন না? দিতে পারবেন না। আপনি চাইলেই বলতে পারবেন না যে তার হাত কাইটা ফেলো, তার পা কাইটা ফেলো, তার মাথায় গরম পানি ঢালো এরকমটা বলার সুযোগ নাই। কারণ এগুলা দণ্ডবিধি কি করে না? অ্যালাউ করে না। তো যেটা দণ্ডবিধি অ্যালাউ করে না ওটা দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে সর্বপ্রথমই পড়তে হবে কোন কাজ অপরাধ ৪০ ধারা এটার সাথে মিলিয়ে ৫৩। তাইলে ৩ নাম্বার পার্টে লেখেন ৪০ প্লাস ৫৩ ধারা। এটা পড়ে ফেলা। এভাবে ভাগ, ভাগ করে আমরা পড়ব। তারপর টপিক ৪ এ চলে আসেন। ৪ নাম্বার টপিকে বলা হয়েছে আমি যেটা পড়াবো আপনাদেরকে। একটু সাথে থাকেন আমি রেডি করছি। হ্যাঁ, ৪ নাম্বার টপিক লেখেন। ওখানে আপনি যেটা পড়বেন টপিক 4 এ আ এটাতে দিতে পারি আমি আপনার বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে যদি কোনো অপরাধ হয় সেই অপরাধের আপনার বিচার কোথায় হবে? এটা ৪ নাম্বার টপিক। বাংলাদেশের ভিতরে অথবা বাংলাদেশের বাহিরে যদি কোনো অপরাধ হয়, সে অপরাধের বিচারটা কোথায় হবে? এটা বলা হয়েছে আপনার ধারা ২, ৩, ৪ থেকে আমরা এটা জানব। ২, ৩, ৪ তাহলে এটা আমরা পড়ব এখন। আমরা ৪০ আর ৫৩ পড়া হয়ে গেলে ২, ৩, ৪ পড়ব। ২ ধারাতে বলছে বাংলাদেশের ভিতরে যত অপরাধ হয়, সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। এখন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিক যদি কোনো অপরাধ করে, তার বিচার বাংলাদেশে করা যাবে। আর বাংলাদেশের ভিতরে বিদেশি কোনো নাগরিক যদি বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করে, তার বিচারও বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারবে। এটা বলছে ধারা ২ এ একদম স্ট্রেট কাট সুন্দর একটা বিষয় যে বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ। মানে বাংলাদেশের ভিতরে যেই অপরাধ করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। ঠিক আছে? ধারা ২ বাংলাদেশের ভিতরে যে অপরাধ করুক তার বিচার বাংলাদেশের ভিতরে করা যাবে। আর ধারা ৩ এ বলছে যে বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ যদি কেউ করে তার বিচারও বাংলাদেশে করা যাবে। যদি তাকে বাংলাদেশে আনা যায়। সেটা ধরেন যে বাংলাদেশের বাহিরে একজন এমন একটা কাজ করলো, যে কাজটা ওই দেশে অপরাধ না। কিন্তু বাংলাদেশের আইনে অপরাধ। তাহলে তাকে যদি বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে উপস্থিত করা যায়, তাহলে বাংলাদেশের আপনার ফৌজদারি আদালত তার বিচার করতে পারবে। কার বিচার? বাংলাদেশী কোনো নাগরিকের বিচার। ধরেন যে ব্যভিচার যদি ইউরোপে বা বিলেতে যদি ব্যভিচারটা অপরাধ না হয়। ধরেন যে ব্যভিচার বিলেতে, লন্ডনে, ইউকেতে ব্যভিচারটা আপনার কোনো অপরাধ না। এটা ওদের দণ্ডবিধি অনুযায়ী। কিন্তু বাংলাদেশের দণ্ডবিধিতে এটা অপরাধ হওয়াতে তার বিচারও বাংলাদেশে করা যাবে। এটা হচ্ছে ধারা ৩। আর ধারা ৪ এ বলছে যে বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বাংলাদেশের বাইরের অপরাধ। কিন্তু বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে যদি কোনো বাংলাদেশী নাগরিক অথবা বিদেশি কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। সেই অপরাধটা বাংলাদেশের বাইরের কোনো জায়গায়ও যদি হয়, যেহেতু বাংলাদেশে নিবন্ধিত আপনার এই বিমান অথবা জাহাজ অথবা যেটাই হোক, ঠিক আছে? ধরেন যে আমেরিকার উপসাগরের মধ্যে বাংলাদেশের জাহাজ আছে। তো ওখানে যদি বাংলাদেশী অথবা বিদেশি কোনো নাগরিক কাউকে মেরে ফেলে বা কোনো একটা অপরাধ করে, ঠিক আছে? তাহলে তার বিচার কি বাংলাদেশে করা যাবে। এটা বলা হয়েছে ধারা ৪ এ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের ফৌজদারি আদালত কার বিচার কোথায় করবে, কিভাবে করবে বা করতে পারে কিনা, কিভাবে না, করতে পারে কিনা এটার সম্পর্কে ধারণা দিয়ে দিছে ২, ৩ আর ৪ দ্বারা। ঠিক আছে? যে বাংলাদেশের ভিতরে আপনার যদি কোনো অপরাধ সংঘটিত হয় তার বিচার বাংলাদেশে করতে পারবে কিনা, আর বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ হয় তার বিচার বাংলাদেশে করতে পারবে কিনা, আর বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে যদি কোনো অপরাধ হয় সেটার বিচার বাংলাদেশে করা যাবে কিনা। ২
3, 4 অ্যাকর্ডিংলি আপনার সুন্দর করে স্পষ্ট করে এটা বলা আছে। ঠিক আছে? সেকশন 2, সেকশন 3 অ্যান্ড সেকশন 4 একদম একটার পরে একটা ধাপে, ধাপে জিনিসগুলা ক্লিয়ার করে দিয়েছে আমাদেরকে। তাহলে এটাও আমাদের পড়া হয়ে গেল টপিক 5। তারপরে চলে যান টপিক 6 এ। টপিক 6 এ আপনারা প্রথম দিকে কিছু সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলা দেখবেন। যেমন হচ্ছে আমি বলে দেই এগুলা পড়ার কিছু নাই। লিখিত পরীক্ষার্থীদের এগুলা লাগবে না। লিখিত পরীক্ষার্থীরা জাস্ট হচ্ছে ২, ৩, ৪ ধারা সম্পর্কে একটা বেসিক ধারণা রাখেন। আর এখন যে সংজ্ঞাগুলা এগুলো এমসিকিউ পরীক্ষার্থীদের জন্যই লাগবে। লিখিত পরীক্ষার্থীদের এগুলা লাগে না। যেমন ১৪ ধারা পড়বেন, তারপরে ২০ ধারা পড়বেন, ২১ ধারা পড়বেন, ২২ পড়বেন, তারপরে ২৫ পড়বেন, ৩০ পড়বেন। ঠিক আছে? এই কয়েকটা সংজ্ঞা পড়লেই হচ্ছে আরকি, হ্যাঁ? জাস্ট হচ্ছে কোন ধারায় আছে এই বিষয়টা। মূল্যবান জামানত সম্পর্কে কত ধারায় বলা আছে? ৩০ ধারায়। যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তারা পড়বেন। আর লিখিতদের দরকার নাই। লিখিতরা এখন যে টপিকটা বলব এই টপিকটা লিখিতদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এমসিকিউদের জন্যও তেমন গুরুত্বপূর্ণ। তাইলে আমাদের টপিক হইল কয়টা? টপিক হইল কয়টা? 5 ৫ টা। এভাবে আমরা দেখা যায় যে ২০-৩০ টা টপিকে টোটাল ফাইনাল কোডটাকে আমরা নিয়ে আসবো। তখন এটার সুবিধা হবে কি? যে আপনার পরীক্ষার সময় আপনার ইয়ে করতে সুবিধা হবে। ওই যে কি বলে এটাকে? রিভিউ করতে। শুধু আমার টপিক ধরে, ধরে আপনি রিভিউ করবেন। আপনি টপিক ১ এ কি পড়ছেন? আমি কি বলছি? হ্যাঁ, এটা, ওকে শেষ। তারপর টপিক ২ এ কি? এটা, ওকে শেষ। টপিক ৩ এ কি? এটা, ওকে শেষ। টপিক ৪ এ কি? ও আচ্ছা এই ধারা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটা আমার মাথায় ঢুকে গেছে। গুড। তারপরে টপিক ৬ এ কি? হ্যাঁ, স্যার কি বলছিল বা ভাই কি বলছিল? এটা। আচ্ছা তাহলে এই ধারায় এটা আছে, এই ধারায় এটা আছে, এই ধারায় এটা আছে, শেষ। এইভাবে আপনি ১ ঘন্টায় টোটাল সাবজেক্ট শেষ করে ফেলতে পারবেন। আপনি চাইলে হয়তোবা আর কিছুদিন পর থেকে আপনি একদিনই ৭ টা সাবজেক্ট শেষ করতে পারবেন। শুধু এইভাবে। এটা এভাবে। এভাবেই করা হয়। মুখস্থ করে তো কিছু হয় না। জাস্ট টেকনিক এপ্লাই করতে হবে। You have to apply the technique and you should be active in study. হুম? দেন আপনি সবকিছুই হয়ে যাবে। আপনার ব্যর্থতা সব আপনার আপনার কাছ থেকে মানে এই পৃথিবী থেকে বিদায় নিবে। মানে আপনার পড়া থেকে বিদায় নিবে। আপনি ব্যর্থতাকে মহাশূন্যে পাঠায় দিতে পারবেন। বুঝছেন? ব্যর্থতাকে মহাশূন্যে পাঠায় দেন। ঠিক আছে? ব্যর্থতা পৃথিবীতে রাখা যাবে না। আপনি যদি ভালো করে স্টাডি করেন ব্যর্থতা চলে যাবে পৃথিবী থেকে মহাশূন্যে যেটার কোনো শেষ নেই। যেটার অসীম এবং যেটার বিস্তৃতি দিনকে দিন হচ্ছেই। হুম? এই আরকি। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে আ ধারা ৩৪ এ চলে যাব। হুম? ধারা ৩৪। এটাকে আমরা পরার্থ দায় দিয়ে এই টপিকটাকে সিলেক্ট করব। ৬ নাম্বার টপিক না? কয় নাম্বার টপিক? ৬ নাম্বার। ৬ নাম্বার। এটা লেখেন পরার্থ দায়। পরার্থ দায় ৩৪ থেকে ৩৮। এটাকে আমরা এই টপিক হিসেবেই জানবো ৩৪ থেকে ৩৮। এগুলো হচ্ছে তার আইডেন্টিটি। ধারার উৎপত্তি এবং ধারার আইডেন্টিটি বলতেছি টপিকে। ৩৪ থেকে ৩৮। ঠিক আছে? আচ্ছা তো ৩৪ ধারা থেকে ৩৮ ধারা এটার হেডলাইন হচ্ছে পরার্থ দায়ী। ৩৪ ধারাতে কি বলছে? একটু খেয়াল করবেন। ৩৪ ধারাতে বলছে যে আপনার সাধারণ অভিপ্রায় অথবা পূর্ব পরিকল্পনা যদি কোনো একটা অপরাধ সংঘটিত করার জন্য যদি কোনো পূর্ব পরিকল্পনা থাকে এবং সেখানে যদি সাধারণ অভিপ্রায় থাকে মানে সবার আ আ আপনার ইচ্ছা এক, এক ইচ্ছা, এক মন যেমন, ঠিক আছে? মনের যে একটা আ আ ভাগাভাগি যেমন আপনার একটা ছেলে একটা মেয়ে যখন ভাইগা চলে যায়, হ্যাঁ? ধরেন বাবা-মা বিয়ে দিচ্ছে না। তখন কি তাদেরকে আপনার নিজেদের সুবিধা মতো একটা জায়গায় চলে যেতে হয়। ২ জন কি করে? পরামর্শ করে যে, "আসো আমরা এই জায়গায় যাই।" তখন তারা এই জায়গায় গিয়ে আপনার লুকিয়ে যায়, লুকিয়ে পড়ে। তো এখন এখানে কি হইছে তাদের মনের যে একটা মিলন বা মনের যে একটা পূর্ব প্রস্তুতি, এটা কিন্তু হইছে। আর এভাবে তারা পালায়া গেছে। তো এখন এটার সাথে মিল করে আপনি অপরাধটাকে জাস্টিফাই করবেন যে,
ধরেন যে ৫ জন বা ৪ জন লোক আপনার বা ১০ জন মিলে একটা অপরাধ করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? খুন করতে চাচ্ছে। তো সবাই মিলে ১০ জন মিলে একটা বিশাল বড় মিটিং আয়োজন করবে। মিটিং এর মধ্যে আপনার প্ল্যান হলো যে সামনের শুক্রবার ইমুককে কি করবে? মেরে ফেলা হবে। তো সবাই সমর্থন দিচ্ছে। এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ দা, বঁটি, ছুরি, হ্যাঁ? যে যেভাবে পারে প্রস্তুতি নিচ্ছে এবং আ একটা অপরাধ সংগঠন করে ফেলছে। তো এর মধ্যে ধরেন যে একজন বাসায় বসে থেকে ডিরেকশন দিচ্ছে, "তুমি ডানে যাও।" মনে করেন সে হচ্ছে মানে বিভিন্ন ক্যামেরা বা মোবাইল দিয়ে সে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সে হচ্ছে আ আ বুদ্ধি পরামর্শ দিচ্ছে। যে, "তুমি ডানে যাও, তুমি বামে যাও, তুমি ইমুক জায়গায় যাও। ও ইমুক মোড়ে আছে।" ও ২ জন গেল, ২ জন দাঁড়ায় থাকলো, আর ২ জন পাহারা দিচ্ছে। তো একজন গিয়ে কি তারে মনে করেন যে গুলি করে মেরে ফেলছে। তো যে বাসায় বইসা ডিরেকশন দিচ্ছে সেও কিন্তু আপনার পূর্ব পরিকল্পনার অংশীদার এবং সেও অপরাধটা সাথে সংশ্লিষ্টতা আছে। কিভাবে আছে? কারণ এই যে মনের যে একটা ভাগাভাগি, মনের যে একটা মিলন এটা তো হয়ে গেছে আগেই। হ্যাঁ? তো এখানে বলা হয়েছে যে যদি পূর্ব পরিকল্পনা সহকারে এবং সাধারণ অভিপ্রায়কে বাস্তবায়ন করতে কেউ কোনো একটা অপরাধ করে তখন কি সবাই সেই অপরাধের জন্য দায়ী হবে। এটা বলছে সেকশন 34 বা ৩৪ ধারা। তাহলে ৩৪ ধারার মূল বক্তব্য হচ্ছে আপনার সাধারণ অভিপ্রায় এবং পূর্ব পরিকল্পনা। এটা লাগবেই। এরপরে হচ্ছে অন্যান্য উপাদানগুলো আসবে। আর এটা হচ্ছে যেহেতু একজন অপরাধ করলে বাকিরা দায়ী হচ্ছে। কারণ সে শুধু পরিকল্পনায় ছিল, অপরাধে না থাকলেও দায়ী হচ্ছে। এজন্য এটাকে আমরা পরোক্ষ দায় বলব। আর এজন্য এটাকে আমরা ৩৪ ধারা এই বিষয়টাকেই বলছে। আর ৩৪ ধারার কি হচ্ছে কিছু উপাদান আছে। সেই উপাদানটা কি? যে ২ বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। আর অপরাধের একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং সবার উদ্দেশ্য অভিন্ন। অভিন্ন মানে কি? এক। ভিন্ন, ভিন্ন হওয়া যাবে না। অভিন্ন হইতে হবে। উদ্দেশ্য অভিন্ন হইতে হবে। হ্যাঁ? সবার ইচ্ছাটা অভিন্ন হইতে হবে। অভিন্ন মানে কি? এক। আর ভিন্ন হইলে তো ভিন্ন, ভিন্ন। আচ্ছা। আর অপরাধটি অবশ্যই সংগঠিত হইতে হবে। অপরাধ সংগঠিত না হইলে হবে না। অপরাধটা সংগঠন হইলেই তো আপনি অপরাধের জন্য দায়ী করতে পারবেন। সংগঠন না হইলে ৩৪ ধারা দিয়ে অপরাধের জন্য দায়ী করতে পারবেন না। তাহলে এগুলো হচ্ছে উপাদান। তাহলে আপনার এই যে প্রতিশ্রুত বদ্ধ বা শপথবদ্ধ যে অপরাধ, যেটা শপথ নিয়ে যে অপরাধটা করে বা প্রতিশ্রুতিবদ্ধ সবাই, হ্যাঁ? মানে প্রতিশ্রুতি রাখতে সবাই বদ্ধপরিকর। এরকম নিয়ে যে অপরাধটা করে এবং সেটাই হচ্ছে ৩৪ ধারা। তো বলছে এই ক্ষেত্রে আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং জয়েন্ট পার্টিসিপেশন এবং শেয়ার্ড লায়াবিলিটি এই ৩ টা টার্ম আপনারা খুব সুন্দর করে মনে রাখবেন। কারণ পরীক্ষায় আসতে পারে নিচের কোন ধারাটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কে কমপ্লাই করছে। নিচের কোন ধারাটা জয়েন্ট পার্টিসিপেশন কে কমপ্লাই করছে। হুইচ সেকশন কমপ্লাই জয়েন্ট পার্টিসিপেশন, হুইচ সেকশন কমপ্লাই শেয়ার্ড লায়াবিলিটি অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এই সেকশন 34 এই ৩ টাকেই কমপ্লাই করছে। ঠিক আছে? যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর এগ্রিমেন্ট রিগার্ডিং টু কমিশন অফ দ্য অফেন্স। তারপর জয়েন্ট পার্টিসিপেশন এটাও কমপ্লাই করছে। তারপর শেয়ার্ড লায়াবিলিটি এটাও কমপ্লাই করছে। যেহেতু সবার মধ্যে দায়টা চলে গেছে। তাহলে এই ৩ টা টার্ম ইংলিশেও মনে রাখবেন। আর বাংলায় তো আমি ৩৪ ধারাটাকে সুন্দর করে বলে দিয়েছি। তো এইটার উদাহরণও সাথে, সাথে আমরা শিখে ফেলছি। তাহলে আমাকে একজন বলেন যে মূল যে উপাদানটা ৩৪ ধারা বাস্তবায়ন করতে থাকতে হবে কি উপাদান সেটা? একজন বলেন তো? পুরো পরিকল্পনা। হ্যাঁ? অভিন্ন অভিপ্রায়। হুম। অভিন্ন অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা। তাই তো? ঠিক আছে। তাহলে সেকশন 34 শেষ। এখন সেকশন 35 এটা ক্রিমিনাল নলেজ কে ইঙ্গিত করছে। কাকে ইঙ্গিত করছে? ক্রিমিনাল নলেজ কে। তো ক্রিমিনাল নলেজ মানে কি? অপরাধের জ্ঞান, অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে যদি কেউ কোন কাজ করে সেটাকে আমরা ক্রিমিনাল নলেজ হিসাবে আপনার চিহ্নিত করছি। তো ক্রিমিনাল নলেজ কি? ধরেন যে ৫ জন অপরাধ করতে গেছে সবার মধ্যে যে অপরাধের করতে গেছে ওই অপরাধটা সম্পর্কে জ্ঞান আছে কিনা এটা হচ্ছে ক্রিমিনাল নলেজ। সেকশন 35 আর কিছুই না সেকশন 34 কে আরো শক্তিশালী করছে। ঠিক আছে? সেকশন 35 আপনার অ্যা এ সেকশন 34 এর মানে আরো ক্লিয়ার ভিশন দিচ্ছে। ক্লিয়ার ভিশন কেমন? এখন ধরেন যে ১০ জন অপরাধ করছে, ১০ জনের মধ্যে ১ জন বলল, "আমি তো যাই নাই।
আমি তো যাই নাই, আমি তো বাসায় বসেছিলাম, বাসায় বসেছি, আমাকে তো দায়ী করা যাচ্ছে না। তখন ৩৫ ধারা বলবে তোমার মধ্যে তো ক্রিমিনাল নলেজ ছিল, অপরাধমূলক জ্ঞানটা ছিল, তুমি কিভাবে যাও নাই? তুমি তো পরিকল্পনার অংশীদারি ছিলা, তুমি বাসায় বসে ডিরেকশন দিচ্ছ, তার মানে কি ক্রিমিনাল নলেজ তোমার মধ্যে ছিল। অতএব ৩৫ ধারা এবং ৩৪ ধারা, ২ ধারাই বলতেছে, ৩৪ ধারা বলতেছে যে সবাই দায়ী হবে, ৩৫ ধারা বলতেছে যে তোমার মধ্যে অপরাধমূলক জ্ঞানটা আছে কিনা আমি একটু খতিয়ে দেখি। তখন সে দেখলো যে অপরাধমূলক জ্ঞানটা আছে, সে অপরাধটা যে করবে এটা তার মনের ভিতর আছে, লিপিবদ্ধ করা আছে, হ্যাঁ, এনলিস্টেড করা আছে, যেহেতু এনলিস্টেড করা আছে মনের ভিতর, সেহেতু সেও দায়ী হবে। এটা হচ্ছে সেকশন 35। তারপর হচ্ছে সেকশন 37, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টি মিলে যখন একটা বড় একটা আপনার কাজ সম্পন্ন হয়, তখন কিভাবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য সবাই দায়ী হয়, এটা আপনার আইডেন্টিফাই করছে সেকশন 37। ঠিক আছে? তো সেকশন 37 একটা সুন্দর ভিশন দিচ্ছে যে ধরেন যে একটা আহ, আপনার লোকেরে মারার জন্য আপনার কেউ বিষ সংগ্রহ করছে, কেউ দা সংগ্রহ করছে, কেউ গাড়ি ভাড়া করছে, কেউ হচ্ছে আপনার টিকিট কাটছে, হ্যাঁ, কেউ হচ্ছে আপনার বিষ ক্রয় করছে, কেউ সিরিঞ্জ ক্রয় করছে, কেউ আহ, চা বানায় নিয়ে আসছে, মানে এরকম অনেকগুলা ছোট ছোট কাজ মিলে হচ্ছে কি, যদি সে চা বানায় না আনতো, আরেকজন যদি চায়ের মধ্যে বিষ না দিত, তাইলে ওই লোকটা মরতো না। তারপর আরেকজন যদি গলার মধ্যে দড়ি দিয়ে টান না দিত, তাহলে মরতো না। আবার ওরা যদি গাড়ি ভাড়া করে না আসতো, তাইলে কাজটাও হইতো না। তাইলে কি এই যে ছোট ছোট সবগুলা কাজ, যেমন কি 2+3+5 = 10, তার মানে কি কেউ 2 টাকা দিছে, কেউ 3 টাকা দিছে, কেউ 5 টাকা দিছে, সমান সমান কয় টাকা হইলো? 10 টাকা। তাহলে কি যদি কেউ 2 টাকা না দিত, তাহলে 5 আর 3 কি 10 হইতো? বলেন, 5 আর 3 কি 10 হইতো কিনা যদি 2 টাকা না দিত একজন? না, হইতো না। না। তাহলে কি সবার কন্ট্রিবিউশন আছে এখানে। 2 টাকা যে দিছে, 3 টাকা যে দিছে, 5 টাকা যে দিছে, যে ছোট সাপোর্ট দিছে, কেউ বড় সাপোর্ট দিছে, কেউ আরো বড় সাপোর্ট দিছে, হ্যাঁ, তো সবার কন্ট্রিবিউশন মিলে হচ্ছে ধরেন যে 10 টাকা বা 10 কোটি টাকা, যেটাই। তাহলে যদি কেউ 2 টাকা না দিত, তাহলে 10 টাকা হইতো না। তার মানে কি অপরাধটা হইতো না। তো এখন অপরাধটা সংগঠনের জন্য সবারই যদি তখন কন্ট্রিবিউশন থাকে, তখন সবাই অপরাধ করে। এটাই বলছে সেকশন 37। আর সেকশন 38 বলছে আপনার অভিপ্রায় ভিন্নতার কারণে দায় দায়িত্বটাও ভিন্ন হইতে পারে। অভিপ্রায়ের ভিন্নতার কারণে শাস্তি ভিন্ন হবে। আর শাস্তি কিভাবে ভিন্ন হবে? যেহেতু অভিপ্রায় ভিন্ন, সেহেতু দায় দায়িত্ব ভিন্ন এবং শাস্তিও ভিন্ন। এই 38 ধারাটা 34 ধারাকে একদিক থেকে সমর্থন করছে, আবার আরেক দিক থেকে আপনার একটু আহ, মানে অসমর্থনও রয়েছে। কেমন? যেমন আপনার যদি যদি আপনার সবার অভিপ্রায় এক থাকে, সবার অভিপ্রায় যদি এক থাকে, তাহলে আপনার সেকশন 34 কে দায়ী হবে। এখন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন যে আপনার 5 জন লোক একটা বাড়িতে গেছে চুরি করার জন্য, ঠিক আছে? এর মধ্যে মনে করেন যে হচ্ছে একজন ধরেন এর মধ্যে রাজিয়া আপু আছেন। হ্যাঁ, রাজিয়া আপু যেহেতু মহিলা মানুষ, উনি ধরেন যে গেটে দাঁড়ায় আছে। আর হচ্ছে বাকি 4 জন, ঠিক আছে? বাকি 4 জন কি করছে? আপনার হচ্ছে ইয়ে করছে, এই বাসার ভিতরে ঢুকছে চুরি করার জন্য। ঠিক আছে? তার মধ্যে জসিম ভাই আছে। তার মধ্যে মনে করেন যে আমাদের আহ, আপনার আর কে, ওই প্রিন্স ভাই আছে, কামাল ভাই আছে, শাওন পাল আছে, হ্যাঁ, এরকম ধরেন যে আশুক ভাই আছে, হ্যাঁ, এরকম 4-5 4 জন কি করছে আপনার এই ঘরের ভিতর ঢুকছে। একটু চিত্র আঁকি, দেখেন ক্লিয়ার হয়ে যাবে। ধরেন যে এটা একটা ঘর, এই ঘরের এই যে এখানে হচ্ছে এটার দরজা, এখানে রাজি আপু কি করছে, দাঁড়ায় আছে কেউ আসে কিনা পাহারা দেওয়ার জন্য। আর 4 জন কি করছে ঘরের ভিতর ঢুকছে, এই 4 জন। এই মালিক এখানে শুয়ে আছে, এখানে মনে করেন যে আপনার আলমারি আছে, কি আছে, এখানে মনে করেন যে আপনার আলমারি আছে, একটু একটু সাথে থাকেন। এখানে মনে করেন যে নীল কালারের আলমারি আছে। এখন আশুক ভাই গিয়ে আলমারিটা খুলছে, খোলার পর ধরেন যে ওনার হাত থেকে কিছু একটা পড়ে একটা শব্দ হয়েছে, মালিক কি করছে ঘুম থেকে উঠে গেছে। এখন এখান থেকে শাওন পাল কি করলো, উনি গিয়ে মালিককে আপনার পেটের মধ্যে ছুরি বসায়। ঠিক আছে? তাহলে এখন দেখেন এই যে পেটে ছুরি বসাইছে, হ্যাঁ, ধরেন শাওন পালের পকেটে ইয়ে ছিল, ছুরি ছিল। সে কি করছে মালিকের পেটের মধ্যে ছুরি বসাই দিচ্ছে। এটা আসলে কেউ জানতো না যে শাওন পাল এই কাজটা করবে।
আর এটা শাওন পাল কারোর সাথে শেয়ারও করে নাই, সে তার ইচ্ছা মতো ওই কাজটা করে বসছে। এখন সবার পরিকল্পনা ছিল চুরি করা, কিন্তু কি ওই লোকটাকে মারার কোনো পরিকল্পনা কিন্তু ছিল না। তো যেহেতু ছিল না, সেহেতু খুনের জন্য শুধু শাওন পালই দায়ী হবে, বাকিরা দায়ী হবে না। এটাই বলছে, অভিপ্রায় ভিন্ন হলে দায় দায়িত্ব ভিন্ন হবে এবং শাস্তিও ভিন্ন হবে। তাহলে সবাই দায়ী হবে কোনটা? সবাই দায়ী হবে চুরির জন্য, যেহেতু চুরির প্ল্যানটা সবার মধ্যেই ছিল। একদম ক্রিমিনাল নলেজ 34 ধারা 35 ধারা সব সাপোর্ট করতেছে। ঠিক আছে, যে 34 ধারা বলতেছে যে সবাই দায়ী হবে, আবার 35 ধারা বলতেছে যে সবার মধ্যে ক্রিমিনাল নলেজ ছিল কিনা চুরির, হ্যাঁ ছিল, ঠিক আছে। তারপরে 38 ধারাতে এসে দেখতেছেন যে আপনার অভিপ্রায় যদি ভিন্ন না হয় তাহলে সবাই এক শাস্তি পাবে, আর অভিপ্রায় ভিন্ন হলে শাস্তিও ভিন্ন হবে, দায় দায়িত্ব ভিন্ন হবে। যেহেতু খুনটা এদের প্ল্যানে ছিল না কিন্তু খুনের ঘটনাটা ঘটায় ফেলছে, সেহেতু খুনের জন্য শাওন পাল একাই দায়ী হবে। আপনারা কি 38 ধারাটা বুঝছেন কিভাবে সাপোর্ট করে, কিভাবে আবার সাপোর্ট করে না? 34 ধারা কি 38 ধারা বুঝতে পারছেন বিষয়টা? 34 ধারা 38 ধারার থেকে আলাদা কিছু না। ওইটাকে বুঝতে হলে আপনার 35 ধারাটাকে নিয়ে আসতে হবে। 38 ধারাটা বুঝতে হলে 34-35 আপনার একটা কম্বাইন্ড ফলাফলই হচ্ছে 38 ধারা। এটা এর বাইরের কিছু না। কারণ অভিপ্রায় ভিন্ন হলে শাস্তি ভিন্ন হবে, আর দায় দায়িত্ব ভিন্ন হবে, এটাই বলছে 38 ধারায়। তাহলে আপনারা কি 38 ধারাটা বুঝতে পারছেন? Yes, sir. তাহলে আমাদের পদার্থ দায় সংক্রান্ত যে ধারা ছিল 34 থেকে 38, এটাও সম্পন্ন হয়ে গেল। আর এটা কয় নাম্বার টপিক ছিল? হ্যাঁ, 6 number. 6 নাম্বার টপিক। আচ্ছা, এখন আপনার 7 নাম্বার টপিকে চলে যাব আমরা। আর আমরা অপরাধ তো প্রথমেই পড়ে ফেলছি, আর এখানে কিছু সংজ্ঞা আছে ওগুলো আসে না, দেখি লাগবে না। তারপরে আমরা হচ্ছে আপনার এখান থেকে পড়ছি হচ্ছে আপনার শাস্তির মূলনীতি লেখেন, এটা আবার লেখেন। শাস্তির মূলনীতি যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এবার রিটেন পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন তারা হচ্ছে 53 থেকে 75 পর্যন্ত সবগুলা ধারা সুন্দর করে পড়ে খাতায় লিখে, এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে বড়, আর এখান থেকে ছোট ছোট 10টা প্রশ্ন হইতে পারে, 10 থেকে 15টা। তো কি টাইপের প্রশ্ন হবে এটা আমরা, যদি আপনি পড়েন তাহলে আপনি নিজেই পারবেন। এটার জন্য কোনো কিচ্ছু করা লাগবে না, আপনার কনসেপ্টই বলে দিবে যে আমাকে কি করতে হবে, আমাকে কি লিখতে হবে। ঠিক আছে, এই আর কি বিষয়। তাহলে যারা লিখিত পরীক্ষা দিবেন এই টপিকটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আপনার ওইটাও পড়বেন 34 থেকে 38, পরার্থ দায়ের যে ধারাটা 34 থেকে 38 দায়ের নির্ধারণের ধারা। পরীক্ষায় আসতে পারে লাইবিলিটি কিভাবে নির্ধারণ করা হয়, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার আলোকে তুমি বর্ণনা করো। তো লাইবিলিটি নির্ধারণ করার জন্য 34 থেকে 38 ধারা আছে, লাইবিলিটি নির্ধারণ করার জন্য 149 ধারা আছে। তো এগুলাকে কম্বাইন করে লিখতে হবে। তারপরে আরো কিছু ধারা আছে, এগুলো আমরা পরবর্তীতে আরো অ্যাড করবো এটার সাথে, লাইবিলিটি নির্ধারণের জন্য আরো যে কিছু কিছু ধারা আছে এদের মধ্যে 37 এগুলো আমরা ক্লিয়ার করবো সামনে। তো এখন আমরা শাস্তির মূলনীতিতে চলে আসবো, যদিও এটা আমি আগে লেখাইছি, এখন আবার নতুন করে লিখেন টপিক 7 শাস্তির মূলনীতি ধারা 53 থেকে 75। তাহলে আপনার 53 ধারাতে বলা হয়েছে যে শাস্তি 5 ধরনের, এক হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং অর্থদণ্ড। এটা বলা হয়েছে কত, সেকশন 53 তে। তাহলে 53 ধারাটা হচ্ছে মাদার ধারা, এটা হচ্ছে মূল ধারা। এটার উপর ভিত্তি করে বাকি ধারাগুলো তৈরি হয়েছে, যে মৃত্যুদণ্ড হইলে কেমন হবে, যাবজ্জীবন হইলে কেমন হবে, কারাবাস হইলে কত হবে, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড হইলে সেটা কিভাবে হবে। এই 53 ধারাকে বাকি যে ধারাগুলো আছে 54 থেকে 75 পর্যন্ত, ওই ধারাগুলা এই 5টা বিষয়কে আবার কি করছে, আলাদা আলাদা ভাবে এক্সপ্লেন করছে। সেক্ষেত্রে আমরা এটাকে শাস্তির মূলনীতি হিসেবেই চিহ্নিত করতে পারি। এটা হচ্ছে 53 ধারা হচ্ছে বাবা মা, আর বাকিগুলো হচ্ছে তাদের শাখা প্রশাখা। আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তীতে। আর বই তো সবার কাছে আছে, আমি একটু দ্রুত বলতেছি, আপনাদের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, না স্যার, আমাকে কি আরো স্লো বলতে হবে নাকি কোনটা? বই আর যেগুলো আমি স্যার সমস্যা নেই স্যার। আমি একটু দ্রুত বলতেছি কারণ এই ক্লাসগুলা ওই যে রেকর্ড ক্লাসে ছিল, যার জি দরুন স্যার। আমি যেহেতু রেকর্ডের উপর আমি ভরসা করে দিয়েছি, আবার কেউ যদি না পড়ে থাকেন এই জন্য আমি আবার প্রথম থেকে রিভিউ করা শুরু করছি, যেহেতু আমাদের হাতে মোটামুটি সময় আছে। ঠিক আছে, ওই জন্য।
আচ্ছা, দেখি কতটুকু আমরা শেষ করতে পারি। তো বই যেহেতু সবার কাছে আছে, বইটা খুলে রাখবেন, আর আমি যেগুলো বলবো এগুলো একটু টিক মার্ক দিয়ে রাখবেন। আচ্ছা, তাহলে 53 ধারা শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসবো আপনার 53 পরে আমরা পড়বো হচ্ছে মোবাইল হ্যাঁ, আচ্ছা 53 পরে আমরা পড়বো হচ্ছে 57, আর মাঝখানে যেটা 54, 55, 55 এটা পরে বলতেছি। এটা এখন এখানে জানার কিছু নাই। আমরা 57-তে চলে আসি, আর বাকিটাও বলে দিচ্ছি। 57-তে চলে আসেন। দণ্ড আপনার এই দণ্ডের যে মেয়াদ সমূহ সেটা ভগ্নাংশ আকারে আপনার হিসাব করতে হবে। এখানে বলছি এটা যে দণ্ডের মেয়াদ সমূহ দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ সমূহ হিসাব করে হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর হিসেবে ধরা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার যারা লিখিত দিবেন তারাও পড়বেন, যেহেতু 53 থেকে 75 পর্যন্ত পড়তে হবে। আর যারা এমসিকিউ দিবেন তারা হচ্ছে প্রত্যেকটা ধারা আলাদা করে সুন্দর করে পড়তে হবে। তাহলে আপনার এই টপিক 7 এর মধ্যে আপনার 53 পড়বেন, 53 পরে 57 চলে আসবেন, আর মাঝখানে 3টাও পড়তে হবে। আর 57-তে বলছে যে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর ধরতে হবে যদি আমৃত্যু লেখা না থাকে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে তারপরে চলে আসেন আপনার 63 ধারাতে। 57 পরে চলে আসেন 63 ধারাতে। অর্থদণ্ডের পরিমাণটা, যেহেতু আমরা অর্থদণ্ড নামে একটা টার্ম পড়ছি, ঠিক আছে, এই অর্থদণ্ডের পরিমাণটা কত হবে এটা বলছে সেকশন 63। সেকশন 63 তে বলছে যে অর্থদণ্ডের যদি কোনো সীমা থাকবে না, তবে সেটা অতিরিক্ত হতে পারবে না, যে ক্ষেত্রে শুধুমাত্র লেখা আছে যে এমুক ইয়ে অথবা প্লাস হচ্ছে অর্থদণ্ড অথবা অর্থদণ্ড। অর্থদণ্ডটা কত হবে এটা যদি না লেখা থাকে তাহলে সেটা আপনার অসীম হবে। সেটা আপনার অতিরিক্ত হওয়া যাবে না। অর্থদণ্ডটা, ধরেন যে একটা রিক্সা চালক, তাকে আপনি জরিমানা করবেন কোন একটা ইস্যুতে, তাকে যদি আপনি 1 কোটি টাকা জরিমানা করেন তাহলে তো সে দিতে পারবে না, বিকজ তার স্ট্যাটাস কিন্তু সেটা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে না, বা সেটা দেওয়ার মতো সে আপনার ক্যাপাবিলিটি রাখে না। সেই জন্য এই অর্থদণ্ডটা দিতে হবে তার আপনার সবকিছু বিবেচনা করে। এটাই বলছে যে অর্থদণ্ডের কোনো সীমা নাই, তবে সেটা অতিরিক্ত হইতে পারবে না, এটা বলছে সেকশন 63। তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেওয়া হবে, এটা হচ্ছে সেকশন 64। তাহলে অর্থদণ্ডের ক্ষেত্রে ধারার যে মূলনীতি সেটা হচ্ছে 63 আর 64 ধারাতে বলা হয়েছে। এটা হচ্ছে মাদার ধারা। অর্থদণ্ডের মাদার ধারা হচ্ছে 63 ধারা আর 64 ধারা। দুইটাতেই ইন জেনারেল কথা বলা আছে। দুইটাতে কি বলা আছে? ইন জেনারেল কথা। ইন জেনারেল কি? যে অর্থদণ্ডটা অসীম হবে না, তবে অতিরিক্ত হওয়া যাবে না। অর্থদণ্ডের কোনো সীমা থাকবে না, তবে অতিরিক্ত হওয়া যাবে না। যেখানে অর্থদণ্ডটা বলা নাই যে 1000 বা 2000 এরকম বা 10,000 বলা নাই, যেখানে সেখানে বলছে আপনার অসীম হওয়া যাবে না। আর অর্থদণ্ড যদি কেউ না দেয় তাহলে কারাদণ্ড দিতে হবে। তারপর আমরা বিস্তারিত জানবো এই 2টা লাইনে। 63, 64 দ্বারা বিস্তারিত আমরা 65 থেকে আপনার 70 পর্যন্ত বিভিন্নভাবে জানার চেষ্টা করি। তো এখন এই যে কারাদণ্ড, দেখেন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এইভাবে, আমি যেভাবে বলছি যে অর্থদণ্ডের পরিমাণ আর অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, এই 2টা জিনিস কি মাথায় থাকবে না? যে অর্থদণ্ড অসীম হবে না, আর অর্থদণ্ড না দিলে কারাদণ্ড দিতে হবে। আর পরের ধারায় বলছে 64। বুঝতেছেন কিনা? আচ্ছা, তারপর 65 তে বলছে কারাদণ্ড এবং অর্থদণ্ড যদি একসাথে দেওয়া হয়, ঠিক আছে, কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডটা কিভাবে হবে, কত হবে, এটা বলছে সেকশন 65। যে বলা হয়েছে যে কারাদণ্ড এবং অর্থদণ্ড যেটা যদি একসাথে দেওয়া হয় এবং কেউ যদি আপনার অর্থদণ্ড না দিতে পারে তাহলে তাকে সেই সেইটার শাস্তি হিসেবে কারাদণ্ড ভোগ করতে হবে, তবে সেটা 1/4 বেশি হবে না। মূল কারাদণ্ডের 1/4 বেশি হবে না, 4/4। তার মানে ধরেন যে একটা লোকের আপনার ধরেন যে ইয়ে করছে, ধরেন যে আপনার 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর 3000 টাকা জরিমানা করা হয়েছে। হ্যাঁ, এটা অনুমান করেন আরকি। সে এখন ধরেন 4000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সে এখন আপনার 5 বছর জেলও খাটবে, 4000 টাকা জরিমানাও দিতে হবে। তো এখন সে 4000 টাকা জরিমানা দিতে পারতেছে না। তাহলে ধরেন যে মূল কারাদণ্ড 5 বছর। তা আ তা ধরেন এরকম, হ্যাঁ? তো এখন আপনার সে 4000 টাকা দিতে পারতেছে না। তো বলা হচ্ছে যে 4000 টাকা না দিতে পারলে আপনার এটা 8 বছর ধরে। তাইলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। এটা আমরা 8 বছর ধরি কল্পনা করে। এটা ইমাজিনারি, হ্যাঁ? মেটাফরিক্যালি আপনি চিন্তা করেন। আচ্ছা, ধরেন যে 8 বছর আর হচ্ছে 4000 টাকা। এটা ধরেন শাস্তি দিবে।
হ্যাঁ, এটা আমার হিসাবের সুবিধার জন্য আমি ৮ বছর নিচ্ছি। তো ৪,০০০ টাকা আপনার শাস্তি দিল। এখন সে ৪,০০০ টাকা দিতে পারতেছে না। তো এখন তাকে কত বছর জেল খাটতে হবে? 2 বছর। মূল কারাদণ্ডের ৪ ভাগের ১ ভাগ। তাহলে প্রতি বছর সর্বোচ্চ সর্বোচ্চ ২ বছর তাকে দিতে হবে জেল খাটতে। ৪ ভাগের ১ ভাগ। এর বেশি খাটতে হবে না, এর বেশি দিতেও পারবে না। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে যে একটা লোকের ৮ বছরের জেল দেওয়া হইছে আর হচ্ছে ৪,০০০ টাকা আপনার কি করা হইছে? জরিমানা করা হইছে। এখন সে এই ৮ বছরের জেল খাটতে আরে সরি ৪,০০০ টাকা দিতে পারতেছে না। তো এখন নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে? নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে? ক তে দিল আপনার আ আ ১ বছর, খ তে দিল ৩ বছর, ছোট গ তে দিল ৪ বছর, না ছোট ৪ বছর আর বড় গ তে দিল কোনটাই সঠিক না। অ্যান্সার কি হবে? কোনোটাই সঠিক না। 1 বছর, 1 বছর, 1 বছর। হ্যাঁ? 1 বছর। হ্যাঁ। আর কেউ? আমার প্রশ্ন হচ্ছে নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে বা অথবা অবৈধ হবে না? তাহলে ১ বছর দিলে কি বছর। হবে? বৈধ হবে। কারণ সর্বোচ্চ ২ বছর দিতে পারবে। ২ বছরের কমও তো দিতে পারবে। তাই না? হুম। আপনার ধরেন সাজা বলা আছে ৫ বছর। এখন বিচারককে ৫ বছর দিতে হবে এমন কোনো কথা নাই। বিচারক কমও দিতে পারে, বেশি দিতে পারবে না। তাহলে বৈধ হবে কোনটা? ১ বছর। আর যদি বলা হইতো যে নিচের অ্যা ব্যা সর্বোচ্চ কারাদণ্ড কোনটা? ধরেন এখানে অপশন আবার ২ বছর নিলাম। তাহলে সর্বোচ্চ কোনটা হবে নিচের? তাহলে 2 বছর হবে। তখন সর্বোচ্চ ২ বছর হবে। তো এইভাবে আপনাকে টেকনিক্যাল কোয়েশ্চেন দিতে পারে। আপনি কোনটাই না হবে না কিন্তু এখানে। কারণ আমি বলতেছি নিচের কোন দণ্ডটি দেওয়া বৈধ হবে। তাইলে ১ বছর দেওয়া বৈধ হবে, সমস্যা নেই। ২ বছর তো দিতেই পারে। তো ১ বছর দিতে পারে। আর যদি এখানে ২ এর নিচের কোনো অপশন না থাকতো তাহলে কোনটাই নাই। আচ্ছা। তাহলে এইভাবে আপনাকে প্রিপেয়ার্ড হইতে হবে। তাহলে আমরা ৬৩ ধারাতে পড়লাম একটা বিষয় কি? যে অর্থদণ্ড অসীম হওয়া যাবে না। অর্থদণ্ড আপনার অতিরিক্ত হওয়া যাবে না। অসীম হইতে পারে, তবে অতিরিক্ত হওয়া যাবে না। আর ৬৪ তে কি পড়লাম? যে অর্থদণ্ড না দিলে কারাদণ্ড ভোগ করতে হবে। এগুলো হচ্ছে বেসিক কথা। দেখেন প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য সুবিধা হচ্ছে এভাবে মনে রাখবেন। তারপর ৬৫ তে কি পড়লাম? যে অর্থদণ্ড এবং কারাদণ্ড একসাথে দিলে কেউ যদি অর্থদণ্ড না দিতে পারে তাহলে তার কারাদণ্ডটা কেমন হবে? ৪ ভাগের ১ ভাগ হবে। মূল কারাদণ্ডের ৪ ভাগের ১ ভাগ থেকে জেল খাটতে হবে। এখন এইখান থেকে আরো কিছু ধারা আমরা পড়ে ফেলবো। দেখেন, আমরা যে ৪ ভাগের ১ ভাগ তার মানে এখানে দেখেন আপনার ৪,০০০ টাকা যদি জরিমানা হয়, ঠিক আছে? হ্যাঁ? এবং তাকে যদি আপনার আ আচ্ছা এটা ওই ধারা পরিসময়ই বলি তাইলে আপনার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা এখানে শেষ হয়ে গেল। কত কোনটা শেষ হয়ে গেল? ৬৫ শেষ হয়ে গেল। 65। ৬৩, ৬৪, ৬৫ শেষ হইল। এখন আমরা চলে আসবো আপনার ৬৭ টা একটু পরে দেখতেছি ৬৮ তে। ৬৭ খুব গুরুত্বপূর্ণ। ৬৭ আলাদাভাবে বুঝাবো। এখন চলে আসবো ৬৮ তে। যে অর্থদণ্ড এবং জরিমানা আদায় হয়ে গেলে, অর্থদণ্ড ও জরিমানা আদায় হয়ে গেলে কারাদণ্ডের সমাপ্তি হবে। ওই যে আমরা ধরেন যে এই ৮ বছরের জেল খাটার পরে আরো ৪,০০০ টাকা দিতে পারতেছে না। সেজন্য তাকে আরো ২ বছর জেল খাটতে হইল মনে করেন। শাস্তি ২ বছর দিন। তাইলে ২ বছর যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তার কারাদণ্ড শেষ হয়ে যাবে, সে মুক্তি পাবে। এটাই বলছে সেকশন 68 যে অর্থদণ্ড বা জরিমানা আদায় হলে কারাদণ্ড সমাপ্ত হবে। এখন সে যদি ৪,০০০ টাকা দিয়ে দেয় তাহলে সাথে, সাথে ৮ বছর পরে সাথে, সাথে মুক্তি হবে। আর যদি না দেয় তাহলে আপনার বলা হয়েছে যে জরি আপনার তাকে বাকি জেলটা খাটতে হবে। খাটার পরে তার হচ্ছে কি হবে? সে মুক্তি পাবে। আর যদি দিয়ে দেয় তাহলে সাথে, সাথেই তার মুক্তিটা হয়ে যাবে। তাকে আর ২ বছর জেল খাটা লাগবে না।
আচ্ছা, জরিমানার আনুপাতিক অংশ যদি আদায় করা হয় সেক্ষেত্রে কারাদণ্ডের সমাপ্তি হবে কিভাবে? এটা বলছে আপনার সেকশন 69 এ। ধরেন এই যে ৮ বছরের জেল এবং ৪,০০০ টাকা জরিমানা ছিল, তাহলে আপনার হচ্ছে তাকে আরো কয় বছর জেল খাটতে হচ্ছে? যদি আ জরিমানাটা না দেয়? 2 বছর ২ বছর। ২ বছরে কত মাস? 2 ২৪ বছরে মাস। 24 মাস। আমরা ধরছি ২৪ মাস। সে মনে করেন যে ২৪ মাস তো, সে মনে করেন যে ১২ মাস খাটার পরে সে টাকা এরেঞ্জ করতে পারছে। তাহলে তাকে আর কত টাকা দিতে হবে? আ আর হচ্ছে সে কি হবে? ধরেন ১২ মাস জেল খাটছে, খাটার পরে সে বাকি টাকা দিয়ে মুক্তি পেতে চাচ্ছে। তো বাকি আর কত টাকা দিতে হবে? 2000 বলেন? 2000 2000 2000 2000 ২০০০। কারণ ২৪ মাস মানে ৪,০০০ টাকা ছিল, প্রতি মাসে কত করে পড়ছে? হুম, আচ্ছা 4000 টাকা। বছর যত পড়ে ওটা ভাগ দিয়ে দেখবেন। আর বছর হিসাব করে প্রতি বছর ২,০০০ টাকা করে পড়ছে। ১ বছর সে ২,০০০ টাকার জেল খাইটা ফেলছে। তারপরে আর ১ বছর ২,০০০ টাকা পাবে আদালত তার কাছে। সে যদি ২,০০০ টাকা দিয়ে দেয় তাহলে মুক্তি হয়ে যাবে। ঠিক আছে? মানে হুম, এটা হচ্ছে একসাথে আপনার বুঝাইয়া ফেললাম। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব সেকশন ৬৭ তে। শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ড। কিছু, কিছু দণ্ড আছে যে কারাদণ্ড না, শুধু কি দণ্ড দেয়? অর্থদণ্ড। শুধু অর্থদণ্ড। তাহলে শুধু যদি অর্থদণ্ড দেয় সেক্ষেত্রে আপনার তার ইয়াটা কিভাবে হবে? ফয়সালাটা কিভাবে হবে? বলা হচ্ছে আপনার যদি সে না দিতে পারে অর্থদণ্ড, তাহলে তাকে কিভাবে কারাদণ্ড ভোগ করতে হবে বা সে কিভাবে জেলটা খাটবে? বলা হচ্ছে যে এখানে ৩ টা প্যাটার্ন এ আমরা ভাগ করব। ৳৫০, ৫০ থেকে ৳১০০ আর ৳১০০ র উপরে। ৳৫০, হ্যাঁ, বলেন? ৳৫০ পর্যন্ত। মানে ৳৫০ র নিচে। ৳৫০ র নিচে। এখানে তো ৳৫০, ৳৫০ র নিচে যদি তার জরিমানা হয়, তাহলে তাকে জেল খাটতে হবে কত? সর্বোচ্চ ২ মাস। 2 মাস। আর ৳৫০ র উপরে এবং ৳১০০ পর্যন্ত। ঠিক আছে? সেক্ষেত্রে তাকে জেল খাটতে হবে ৪ মাস সর্বোচ্চ। আর ৳১০০ র বেশি, ৳১০০ র কি? বেশি। বেশি। ৳১০০ র বেশি যদি হয়, ঠিক আছে? এখানে যেটা বলবে ধরেন ৳১০০ র বেশি। সেটা হলে তাকে জেল খাটতে হবে কত? সর্বোচ্চ ৬ মাস। এটাই বলছি। এটাই মনে রাখবেন আপনারা। তাহলে ৳৫০ র নিচে ২ মাস, ৪ মাস আর ৬ মাস। ২, ৪, ৬। ৫০ থেকে ১০০ আর ৳১০০ র উপরে। সর্বোচ্চ। এটা কি? সর্বোচ্চ। আদালত কমও দিতে পারে। হইল? ক্লিয়ার? ক্লিয়ার। এটা কি? শুধুমাত্র অর্থদণ্ড হইলে। আর এটার শাস্তিটা হবে বিনাশ্রম। অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা দিবে সেটা হবে বিনাশ্রম। বুঝছেন বিষয়গুলা? তারপরে ৭৩, ৭৪ আছে নির্জন কারাবাস। এটা দেখবো। তারপর ৭৫ এ চলে আসেন। ৭৩ এ নির্জন কারাবাস, ৭৪ এ নির্জন কারাবাসের আপনার সীমা। নির্জন কারাবাস এগুলো থেকে সচরাচর প্রশ্ন কমই আসে। তারপরে নির্জন কারাবাস হচ্ছে এমন একটা কারাবাস যেখানে একটা বন্দীকে আপনার কি একটা কক্ষের মধ্যে রাখা হয়, হ্যাঁ? এটাই হচ্ছে নির্জন কারাবাস। আচ্ছা, তো নির্জন কারাবাসের কিছু প্যারামিটার আছে। ওই প্যারামিটার গুলা আপনারা দেখবেন না। এখন এই প্যারামিটার এখন দেখতে গেলে আবার ওই ৬৭ ধারার সাথে দেখেন ওভারল্যাপিং কইরেন না। এজন্য এটা আপনি জাস্ট হচ্ছে জেনে রাখেন যে নির্জন কারাবাস কারাদণ্ডের মেয়াদ যদি ৬ মাসের অধিক না হয়, তাহলে সর্বোচ্চ ১ মাসের বেশি নির্জন কারাবাস হতে পারবে না। আর
কারাদণ্ডের মেয়াদ 6 মাসের বেশি বা 1 বছরের কম হলে নির্জন কারাবাস সর্বোচ্চ 2 মাস, আর কারাদণ্ডের মেয়াদ 1 বছরের অধিক হলে নির্জন কারাবাসের স্থায়িত্বকাল হইতে পারে সর্বোচ্চ 3 মাস। তার মানে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 2 3, 1 2 3, আর ওইটাতে কি ছিল 2 4 6, এটা এইভাবে মনে রাখেন 2 4 6 1 2 3, ঠিক আছে? 6 মাসের অধিক না হলে আপনার সর্বোচ্চ 1 মাসের বেশি নির্জন কারাবাস হইতে পারবে না। আর 6 মাসের বেশি 1 বছরের কম হইলে নির্জন কারাবাস হইতে পারে সর্বোচ্চ 2 মাস। আর কারাদণ্ডের মেয়াদ 1 বছরের অধিক হলে নির্জন কারাবাস আপনার হইতে পারে সর্বোচ্চ 3 মাস। এই হচ্ছে আপনার জেনারেল প্যারামিটার। আর 74 এ বলছে নির্জন কারাবাসের সীমাটা যে এক নাগাড়ে নির্জন কারাবাস 14 দিনের বেশি হইতে পারবে না। আর কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হলে 1 মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না। 3 মাসের বেশি যদি হয় কারাদণ্ডের মেয়াদ, তাহলে আপনার এই 1 মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না। জাস্ট এটাই মনে রাখবেন। আর হচ্ছে নির্জন কারাবাস 14 দিনের বেশি হবে না। এতটুকুই। এখানে এমসিকিউ আসলে এগুলো আসবে, এর বাইরে আসবে না কিছু। তারপরে হচ্ছে আমরা চলে যাব সেকশন 75 এ। এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে 12 ধারা এবং 12তম এবং 17তম অধ্যায়ে পেনাল কোডের যে বিষয়গুলো বলা আছে ওই বিষয়ের অপরাধের ক্ষেত্রে এবং আপনার কেউ যদি সে অপরাধটা যদি 3 বছরের বেশি হয় এবং কেউ যদি ওই অপরাধটা দ্বিতীয়বার করে মানে রিপিট ক্রাইম, সেক্ষেত্রে আপনার তার জন্য যে বরাদ্দ শাস্তি সেইটার থেকেও বর্ধিত শাস্তি সে পেতে পারে, যেমন যাবজ্জীবন বা 10 বছর। মনে করেন কেউ একজন চুরি করছে একবার, আদালতে তার সেটা রায় হইছে, এখন সে আবার ওই অপরাধটা রিপিট করলো, সেই ক্ষেত্রে তার শাস্তিটা 3 বছর বা 5 বছর এরকম হবে না। না হইয়া কি হবে, যেহেতু সে পুনরায় আবার অপরাধটা করছে, সেহেতু তাকে বর্ধিত শাস্তির আন্ডারে আপনার রেখে তাকে যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে আদালত। যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। আর এইটাই হচ্ছে বর্ধিত শাস্তি। এটা লিখিত পরীক্ষার্থীর 1 মার্কের জন্য খুব চমৎকার একটা প্রশ্ন ক্রিটিক্যাল হইতে পারে যে বর্ধিত দণ্ড দণ্ডবিধিতে বর্ধিত দণ্ড বলতে কি বুঝো, দণ্ডবিধিতে বর্ধিত দণ্ড বলতে কি বুঝো, সংশ্লিষ্ট ধারা দিয়ে বিষয়টা একটা উদাহরণ সহ বুঝায় দাও। ঠিক আছে? তাহলে বর্ধিত দণ্ড মানে কি, যে 12তম এবং 17তম অধ্যায় এই দুইটার জন্য বর্ধিত দণ্ড করা হয়েছে। তো এমসিকিউ পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আসতে পারে যে বর্ধিত দণ্ডের বিধান দণ্ডবিধির কোন কোন অধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে বর্ধিত দণ্ডের বিধান দণ্ডবিধির 12 এবং 17। 12 অধ্যায়ে কি আছে, বতে 12 মানে 12 আনা, আর শতে 17 মানে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত অপরাধ। এইভাবে মনে রাখবেন, শতে 17 শতে সম্পত্তি, তার মানে কি 17তম অধ্যায় সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো আছে সে অপরাধের ক্ষেত্রে এই বর্ধিত দণ্ডটা প্রযোজ্য হইতে পারে। আর একটা হচ্ছে আপনার এই যে এই মুদ্রা সংক্রান্ত যে অপরাধ আছে সে অপরাধের ক্ষেত্রেও বর্ধিত দণ্ডটা প্রযোজ্য হইতে পারে। তাহলে লিখিত পরীক্ষার জন্য এটা একটা 1 মার্কের বা 2 মার্কের একটা চমৎকার কোশ্চেন হইতে পারে যে বর্ধিত দণ্ড দণ্ডবিধির আলোকে ব্যাখ্যা করে বুঝায় দাও। অথবা এমসিকিউর জন্য বর্ধিত দণ্ড নিচের কোন অধ্যায়ের জন্য প্রযোজ্য হবে, অথবা এইভাবেও আসতে পারে যে নিচের কোন অপরাধটির ক্ষেত্রে বর্ধিত দণ্ড প্রযোজ্য হইতে পারে। ধরেন যে 12 অধ্যায়ের অপরাধ 17 অধ্যায়ের অপরাধ একটা দুইটা করে দিয়ে দিল, অথবা একটা অপরাধ দিল যেটা 12 অধ্যায় অথবা 17 অধ্যায় থেকে, বাকি অপরাধগুলো দিল অন্য চ্যাপ্টারের। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে 12 বা 17 অধ্যায় না দিয়ে অধ্যায়ের ভিতরের যদি অপরাধটা দিয়ে দেয় সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে আপনাকে ব্রেন খাটাইতে হবে। এই বুঝাইতে পারছি বর্ধিত দণ্ডের বিষয়টা সেকশন 75? বুঝছেন কিনা আমাকে জানান, এটা গুরুত্বপূর্ণ। সেকশন 75 বলেন। এই কি বুঝতেছেন না কথা? বুঝছেন আসল মানে ভাই? একজন যদি, হ্যাঁ বুঝছি, একজন যদি একটা অপরাধ করার পরে শাস্তি পায়, পাওয়ার পরে যদি দ্বিতীয়বার সে যদি আবার সেই একই ধরনের অপরাধ করে, তাহলে তার যে সাজা, সেই সাজা ডাবল হয়ে যেতে পারে। বর্ধিত মানে হবে আর কি, ডাবল দেওয়া বলতে বর্ধিত হবে। হ্যাঁ,
সেটা তিন যাবজ্জীবন অথবা আপনার 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, 10 বছরের বেশি হবে না, 10 বুঝছেন কিনা? বছরের বেশি হবে। অথবা বুঝতে পারছি। যাবজ্জীবন। আর 10 বছরের বেশি বলতে সেটা যাবজ্জীবন হতে পারে, কিন্তু কারাদণ্ডটা 10 বছরের বেশি হবে না। ঠিক আছে, যাবজ্জীবন বা যে কোনো বর্ণনার আপনার মেয়াদের কারাদণ্ড যার মেয়াদ 10 বছরের বেশি হবে না। 10 বছরের কম 2 বছর দিতে পারে, আদালত চাইলে 5 বছর দিতে পারে, আদালত চাইলে 8 বছর দিতে পারে। তাহলে এটাই হচ্ছে বর্ধিত দণ্ড। সেটা কোন অধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে? 12 এবং 17। সময় এবং 12। সত্যতা তাহলে এই এমসিকিউটা এখনো আসে নাই। আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে এটা একটা ক্রিটিক্যাল এমসিকিউ এবং অনেকে এটা বাদ দিয়ে যাচ্ছে, বা এটা থেকে একটা এমসিকিউ আসতে পারে বা একটা লিখিত প্রশ্ন আসতে পারে? আপনাদের কি মনে হচ্ছে এরকমটা? একটু ক্রিটিক্যাল আসতেই পারে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন, এটা একটু মাথায় রাখবেন। এরকম কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকে আপনার কিছু কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আসার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে। তো ওই জায়গাগুলো আপনার ক্রিটিক্যাল ওয়েতে আপনাকে কি করতে হবে? মার্ক করতে হবে। আচ্ছা, তাহলে সেকশন 75 শেষ। এভাবে আমরা হচ্ছে এই টপিক গুলাকে ভাগ ভাগ করে নিব মূল টপিকের মধ্যে রেখে। তাহলে শাস্তির মূলনীতি আপনার কত 53 থেকে 75 পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আর এখানে 54, 55 আছে, এগুলো আপনারা একবার নিজেরা দেখলেই পারবেন। এজন্য আমি এগুলো আলোচনা করে নেই, এগুলো দেখে নিন। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সাধারণ ব্যতিক্রমের মধ্যে। তাহলে 75 পর্যন্ত কিন্তু আমরা হয়ে গেল সাম্যক ধারণা। তারপর আমরা চলে যাব সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম মানেটা কি? অথবা এবার আরেকটা নতুন টপিক দেন 8 নাম্বার, যে ফৌজদারি দায় থেকে অব্যাহতি। এই টপিকের নাম কি? ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়া যায় কোন কোন অপরাধের ক্ষেত্রে। অপরাধ হয়েছে তারপর আপনি অব্যাহতি পাবেন কোত্থেকে? ফৌজদারি দায় থেকে অথবা সাধারণ ব্যতিক্রম, দুইটার দেন, কারণ পরীক্ষায় যে কোনো একটা দিয়ে আসতে পারে। তাহলে কোন কোন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়া যায়, মানে আপনি অপরাধ করছেন কিন্তু আপনি অব্যাহতি পাবেন, অথবা কোন কোন অপরাধগুলো সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়ে, সেটা হচ্ছে সেকশন 76 থেকে 106 106 পর্যন্ত বলা আছে। 76 থেকে 106। ঠিক আছে, বুঝছেন? বুঝছি। 76 থেকে 106। আপনাদের পড়া কি সহজ লাগতেছে কিনা, না কঠিন লাগছে বলেন? মনোবল থাকতে হবে, কিন্তু মনের ভিতর যে একটা আহ, শক্তি, এটা থাকতে হবে, হেরে যাওয়া যাবে না। আমি যে মেসেজ দিচ্ছি মেসেজগুলো আপনার কানে পৌঁছাইতে 1 সেকেন্ডের বেশি লাগে না। আপনিও এগুলা কি মাথায় ধরে রাখবেন। ও, উল্টাপাল্টা লেখা যাবে না, যেটা চাইবে ওইটাই লিখতে হবে, ওভাবেই আপনাকে অ্যান্সার করতে হবে। উল্টাপাল্টা প্রশ্ন, উল্টাপাল্টা উত্তর কোনোটাই করা যাবে না। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে চলে যাব ফৌজদারি দায় থেকে অব্যাহতির প্রথম ধারা সেকশন 76 এ। সেকশন 76 এ বলছে যে নিজেকে যদি কেউ আইনগতভাবে বাধ্য মনে করে এবং সেক্ষেত্রে সে যদি কোনো ভুল কাজ করে বা কোনো একটা আপনার ভুলে অন্য কোনো কাজ করে ফেলে যেটা তার করার দরকার ছিল না, তাহলে সেটা কি হবে না? অপরাধ হবে না। নিজেকে আইন দিয়ে বাধ্য মনে করেন যে পুলিশ অফিসার আপনার ধরবে হচ্ছে একজনকে, ধরে ফেলছে আরেকজনকে, সেক্ষেত্রে আপনার পুলিশ অফিসারের সেটা অপরাধ হবে না, যেহেতু সে সরল বিশ্বাসে কি রহিম মনে করে করিমকে ধরে ফেলছে,
সেটা অপরাধ হবে না। এটাই হচ্ছে নিজেকে আইন দ্বারা বাধ্য মনে করে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ হবে না। আর যেহেতু উনি সরকারের কর্মচারী, তো উনি পুলিশ, উনি হচ্ছে আপনাকে ধরবে, এটা সে আইন দ্বারা বাধ্য আসামিকে ধরা। আর ৭৬ এর সাথে মিল করে আপনাকে পড়তে হবে সেকশন 79। 79 এ বলছে আইন দ্বারা সমর্থন। মনে করেন আমার চোখের সামনে কোনো একটা অপরাধ ঘটতেছে, আমি বাধা দিলাম, বাধা দিয়ে ওরে ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিলাম, আমার কোনো অপরাধ হবে না, কারণ আমিও আইন দ্বারা সমর্থিত যে কোনো একটা অকারেন্স ঘটলে বা দেখলে সেক্ষেত্রে আমি ধরে নিয়ে তাকে পুলিশে দিতে পারবো। এটা আইন সমর্থন করে। এটাই হচ্ছে আমার কোনো অপরাধ হবে না সেক্ষেত্রে আমি যে পুলিশের কাছে তাকে ধরে নিয়ে গেলাম। এটাই হচ্ছে আইন দ্বারা সমর্থিত। তাহলে ৭৬ এর সাথে মিল আছে কার? সেকশন 79 এর ৭৯। ৭৬ এর সাথে কার মিল? ৭৯ ৭৯ এর মিল। তাহলে ৭৬ এর সাথে ৭৯, একটা হচ্ছে আইন দ্বারা বাধ্য আর একটা হচ্ছে আইন দ্বারা সমর্থিত। দুইজনেরই অপরাধ হবে না। তাহলে দেখেন ফৌজদারি দায় থেকে কিন্তু এই দুইজনই অব্যাহতি পাইছে। এখন আমরা দেখবো, দেখেন ৭৭, এই যে ৭৭, এটা কি দুইটা লাঠির মতো, মনে করেন এটা লাঠির মুঠ, এটা একটা লাঠির মুঠ। তাহলে এই লাঠি দিয়ে পিটাই, যে লাঠি দিয়ে পিটাই সে হচ্ছে বিচারক। তাইলে সেকশন ৭৭ কার দ্বারা? বিচারকের দ্বারা। আপনারা রেকর্ডটা দেখলে রেকর্ড 1, ক্লাস 1, ক্লাস 2 যে একটা ক্লাস দেওয়া আছে ইউটিউবে। হ্যাঁ, আপনারা ওখান থেকে একটা ভালো ধারণা পাবেন। ১০৬ পর্যন্ত আমার মনে আছে আমি আপলোড করেছিলাম। এটা গত বছর না এর আগের বছরের একটা ক্লাস ওখানে করা আছে। ওগুলো দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সেকশন 77 এটা কি? অনেকটা লাঠির মতো। তাহলে বিচারকের ধারা, লাঠি দিয়ে বিচারক বিচার করে। এইভাবে টেকনিক এপ্লাই করবেন ধারা মনে রাখার জন্য। তাহলে বিচারক যদি কোনো ভুল কাজ করে, ভুল রায় দেয়, সেটা বিচারক সরল বিশ্বাসে দিলে বিচারকের কোনো অপরাধ হবে না। কত ধারায় বলছে? এই যে বিচারকের লাঠি, ২ টা লাঠি, ৭৭। ৭৭, বুঝছেন? ৭৭ ধারায় এটা বলছে যে বিচারক যদি কোনো ভুল রায় দেয় বা ভুল কাজ করে বিচারকের কোনো অপরাধ হবে না। সেকশন 77। তাহলে আপনার যদি ৭৭ মনে থাকে, ৭৮ ও মনে থাকবে। ৭৮ এ কি বলছে? ৭৮ এ বলছে বিচারকের রায় অনুযায়ী যদি কেউ কোনো কাজ করে সেটাও তার অপরাধ। মনে করেন জল্লাদ ফাঁসি দিয়ে দিচ্ছে কাউকে, তাহলে সেক্ষেত্রে জল্লাদের কোনো অপরাধ হবে না। এটা কত ধারা বলছে? ৭৮ ধারা। সেকশন 78। আর যারা লিখিত পরীক্ষা দিবেন ৭৬ থেকে ১০৬ সবগুলা ধারা পড়ে ফেলতে হবে বুঝে। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। আমরা বিভিন্ন প্রশ্ন দেখব। আর এটাই হচ্ছে গিয়ে মূল পড়া। লিখিতদের জন্য আর এমসিকিউর জন্য সাধারণ ব্যতিক্রম খুব গুরুত্বপূর্ণ। আপনারা রেকর্ড শুনে নিয়েন। ওখানে সব বলা আছে। উফ, ও ৭৮ ধারা। আচ্ছা, তাহলে ৭৭ থেকে ৭৯ পর্যন্ত পড়া হয়ে গেল। তারপরে আমরা চলে যাব পরের সেগমেন্ট, পরের ধারাতে। তারপরে চলে যাব ৮০ ধারাতে। এই যে দেখেন ৮০ তে বলছে আইনানুগ কার্য সম্পাদন করতে গিয়ে যদি কোনো আপনার দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? কোনো কাজ করতে গিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কোনো কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা অপরাধ হবে না। মনে করেন যে আপনি একটা ভালো কুড়াল, সুন্দর কুড়াল দিয়ে একটা গাছ কাটতেছেন। হঠাৎ করে কুড়ালের মাথাটা আপনার কি হইল? কুড়ালের মাথাটা আপনার কোনো কারণে ভেঙে পড়ে গেল। অন্য আরেকটা লোকের মাথায় গিয়ে আঘাত করলো। লোকটা মারা গেল। আপনার কোনো অপরাধ হবে না। যেহেতু আপনি যথেষ্ট সতর্কতার সাথে কাজ করতেছিলেন। এটা হচ্ছে ৮০ ধারা। আর এটার টেকনিক মনে রাখার টেকনিকটা YouTube চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে? ওই YouTube চ্যানেলে গিয়ে ওই টেকনিক গুলা একটু শুনে নিয়েন। ওখানে সুন্দর করে টেকনিক বলে দিচ্ছি ধারা মনে রাখার জন্য এগুলা। ক্লাস 1 বা ক্লাস 2, ক্লাস 3 এরকম দেওয়া আছে দণ্ডবিধি লিখে। ঠিক আছে? আমার নাম লেখা সার্চ দিলেই হবে YouTube এ। জাহিদ ল পয়েন্ট দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে চ্যানেলটা পেয়ে যাবেন। ওখানে বেশ কিছু গত বছর না আগের বছরের বেশ কিছু ক্লাস আপলোড করা আছে। আর ইদানিং আপলোড করতে পারি না সময় সংকীর্ণতার কারণে। তো এই
টেকনিক গুলো ওখানে দেখবেন, আমি এখন আর টেকনিক বলছি না, টেকনিক গুলো ওখান থেকে দেখা নোট করে নিবেন। আমি জাস্ট এখন ধারাটা বুঝাইয়া আগায় যাচ্ছি সামনে। আচ্ছা, তারপরে ৮১ ধারা দেখেন, এটা আমি টেকনিকটা এখানেই বলে দিচ্ছি, আর ৮০ ধারার টেকনিকটা ওখান থেকে শিখে নিয়েন। ৮১ ধারা যেটা ৮১ গাছ, আমি বললাম যে দুইটা গাছ আছে, ৮১ গাছ নাম শুনছেন সবাই? এটা রাস্তা, এখানে একটা ৮১ গাছ আছে। এখন এই পাশে মনে করেন যে ১০০টা বিল্ডিং আছে, গাছের এই পাশে ১০০টা বস্তি মনে করেন, বস্তি আছে। এই পাশের বস্তিতে মনে করেন যে আগুন লাগছে, এই যে এখানে আগুন লাগছে। এই আগুনটা গাছের মাধ্যমে ছড়াইয়া ওই পাশে যাইতে পারে। কোথায় যাইতে পারে? এই যে এই পাশে যাইতে পারে। তো এখন আমি কি করলাম, গিয়া গাছটাকে কেটে ফেললাম গাছের মালিকের অনুমতি না নিয়া। তাহলে দেখেন, বড় ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আমি ২০,০০০ টাকার একটা গাছ কেটে ফেলছি। আমার কি এই পাশের ১০০টা বাড়ি সেভ হয়ে গেল, পুড়লো না। তাহলে এখান থেকে আমরা এই উদাহরণ দিয়ে ধারাটা মনে রাখবো, ৮১ গাছ। তাইলে ৮১ গাছ যখন আপনার মাথায় চলে আসবে, আপনি যখন ইমাজিনারি করবেন, ইমাজিনেশন করবেন যে ৮১ গাছটা তো আছে, ৮১ গাছের এই পাশে আগুন লাগছে, আচ্ছা যাক এই পাশে গাছটা কেটে ফেললে ওই পাশে আগুন যায় না। এইভাবে ৮১ দ্বারা মনে রাখবেন, ৮১ গাছ দিয়ে। তাহলে এটাকে এখন আপনি ধারাটা বানান নিজে, নিজে মেকিং করেন, হ্যাঁ? You have to make the section from এক্সাম্পল। এক্সাম্পল থেকে আপনি ধারাটা বানান। যে এক্সাম্পলটা কি? বড় ক্ষতির হাত থেকে, মানে এই পাশের ১০০টা বাড়ি সেভ করার জন্য আমি গাছ কেটে ফেলছি। মানে কি ছোট ক্ষতি করছি। তাইলে এখান থেকে আমার লিখতে হবে যে বড় ক্ষতির হাত থেকে ছোট ক্ষতি করলে, বড় ক্ষতিটাকে বাঁচানোর জন্য ছোট ক্ষতি করলে সেই ক্ষতিটা, ছোট ক্ষতি বা গাছ কাটার যে ক্ষতিটা, এটার জন্য কিন্তু কোনো অপরাধ হবে না। কত ধারায় বলছে? ৮১ ধারা। ৮১ গাছ কাটলে অপরাধ হবে না। এটা আমি ৮১ টা নিয়ে আসছি যাতে বুঝার সুবিধার জন্য। তাহলে আপনার বড় ক্ষতির হাত থেকে যদি আপনি বাঁচতে চান, বাঁচতে গিয়ে যদি ছোট ক্ষতি করেন, তাইলে সেই ক্ষতিটা কি আপনাকে কোনো অপরাধী করবে না। এটা কত ধারা বলছে? ৮১ ধারা। তারপরে চলে আসেন ৮২ ধারা। এটা মনে রাখার টেকনিকটা কি? ওই YouTube চ্যানেল দেখেন, ওখানে বলা আছে। বতে ৮২, বতে হচ্ছে কি? বেবি। বতে বেবি, বতে ৮২। তাহলে বেবিদের ধারা ৮২। আর বেবি মানে এখানে ৯ বছর। ৯ বছরের নিচের বেবিরা যদি কোনো অপরাধ করে, তাহলে সেটা অপরাধ হবে না। ৯ বছরের ছোট বাচ্চারা যদি কাউকে মেরেও ফেলে, তারপরেও বাচ্চার কোনো অপরাধ হবে না। এটা কে বলেছে? সেকশন ৮২ বলছে। যেহেতু ৮২ ধারাই বলছে অপরাধ হবে না, তাইলে কোনোভাবেই অপরাধ হওয়ার সুযোগ নাই। তাহলে এটা হচ্ছে সেকশন ৮২। আর ৮৩ কি? ৮৩ টা হচ্ছে আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ৯ বছরের বেশি এবং ১২ বছরের কম। এই ৯ বছরের বেশি, ১২ বছরের কম, এর মধ্যে যদি কোনো অপরিণত বুদ্ধিসম্পন্ন আপনার শিশু হয়, তাহলে সেটাও অপরাধ হবে না। কিন্তু ৯ বছরের বেশি, ১২ বছরের কম, পরিণত বুদ্ধিসম্পন্ন যদি হয়, তাহলে অপরাধ হবে। এটাই বলছে ৮৩ ধারা। এটাও ওই চ্যানেলে দেখেন, ওখানে সুন্দর করে এক্সপ্লেন করা আছে। তারপর ৮৪ ধারায় বলছে নেশাগ্রস্ত বা অপ্রকৃতস্থ বা পাগল লোক যদি কোনো অপরাধ করে, হ্যাঁ? হ্যাঁ? পাগলের ধারা। কোনো কোনো পাগল ব্যক্তির কৃত কাজ, আপনার পাগল ব্যক্তির কৃত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। পাগল লোকের কাজ, পাগলের কাজ কিনা অপরাধ না। কত ধারা বলছে? ৮৪ ধারা। এটা টেকনিকটা দেওয়া আছে, চ্যানেলে দেখে নিয়েন। আপনার এটাকে আমি টেকনিক করি ৪+৮০, ৮৪, হ্যাঁ? এটা কেমনে মনে রাখবেন? এটা ওই চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখুন। আচ্ছা, তারপরে আমি হচ্ছে সামনের দিকে আগায়া যাই। ৮৫ ধারা। ৮৫ ধারায় বলছে আপনার যে, আপনার হচ্ছে নেশাগ্রস্ত লোক যদি কোনো অপরাধ করে, সেটা অপরাধ হবে না। কখন হবে না? যদি নেশাটা তার ইচ্ছার বাইরে গিয়ে করে। যেমন আপনি চা খাচ্ছেন, আমি কি করলাম? আপনার অগোচরে চায়ের মধ্যে একটা নেশা জাতীয় কিছু আপনার মিক্সড করে দিলাম। আপনি খাইলেন, নেশাগ্রস্ত হইলেন, গিয়ে আরেকজনকে আবুল-তাবুল করে মেরে ফেলছেন। আপনার হিতাহিত জ্ঞান চলে গেছে। তাহলে ইচ্ছার বাইরে, মানে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ নেশাগ্রস্ত হয়, তাইলে অপরাধ হবে না, ৮৫ ধারা। আর নেশা করা পচা কাজ, পথে ৮৫, পথে পচা। এভাবে টেকনিক দেওয়া আছে, দেখে নিন। তারপরে ৮৬ তে বলছে ৮৫ ধারার উল্টাটা। বলছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নেশাগ্রস্ত হয় এবং সে যদি ওই নেশাগ্রস্ত হয়ে কাউকে মেরে ফেলে বা অন্য কোনো অপরাধ করে, সেটা তার অপরাধ হবে। কারণ সে ইচ্ছা করে গ্রস্ত হইছে এইজন্য। আর ৮৫ আর ৮৬ পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখব সম্মতি সহ এবং সম্মতি ছাড়া কোনো কাজ করলে সেই কাজটা কিভাবে অপরাধ হয়, অপরাধ হবে না বা দায় থেকে মুক্তি পাবে, এই বিষয়টা আমরা এখন দেখব।
87 থেকে। তো আজকে কি আরো সামনের দিকে আগাবো নাকি কি করবো? আপনাদের ব্রেনে কি কুলাচ্ছে? 106 পর্যন্ত শেষ করে দেন ভাই। আপনাদের ব্রেনে কি কুলাচ্ছে কিনা? জাহিদ ভাই 106 পর্যন্ত শেষ করেন। না না, ব্রেনে কুলাচ্ছে কিনা সেটা বলেন। আর কি এগুলো আগের বছরও পড়া তো। আচ্ছা, তারপরে আপনার 87 গেল। আরে 87 থেকে শুরু করব। 87 শতে 87 শতে সম্মতি, এইভাবে মনে রাখেন। সম্মতি আর আপনার হচ্ছে শতে হচ্ছে কি 87। তাহলে এখানে সম্মতি নিয়ে আর একটা হচ্ছে সম্মতি ছাড়া, এই দুইটা বিষয় আমরা একটু দেখব। আচ্ছা, 87, 88, 89 এই তিনটা ধারা হচ্ছে সম্মতি নিয়ে যদি কেউ কোনো কাজ করে, সেখানে যদি কোনো আহ আপনার ক্ষতি হয়ে যায়, সেটা কি হবে, অপরাধ হিসেবে আপনার নেওয়া হবে কি হবে না, এটা আমরা এখন দেখব যে ওইটাকে অপরাধ হিসেবে কাউন্ট করা হবে কি হবে না। তো মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর উদ্দেশ্য না এরকম কোনো একটা কাজে যদি সম্মতি নিয়ে কেউ করে এবং সেটা করতে গিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা তার অপরাধ হবে না। যেমন আপনি একটা পূর্ণবয়স্ক একটা লোক, হুম, তার হচ্ছে সম্মতি নিয়ে আপনি খেলতে গেছেন ফুটবল। এখন তার মাথায় আঘাত বা চোখে আঘাত লেগা চোখটা নষ্ট হয়ে গেছে। আপনার কোনো অপরাধ হবে না। যেহেতু সেখানে তার সম্মতি ছিল। এটা হচ্ছে 87 ধারায় বলছে। শতে 87 শতে সম্মতি। ঠিক আছে? এখন সম্মতি নিয়ে কাজ করতে গিয়ে যদি কোনো গুরুতর আঘাতও পায়, সেটা আপনার অপরাধ হবে না। আর 88 ধারাতে বলছে যে এটারও টেকনিক দেওয়া আছে ইউটিউব চ্যানেলটাতে দেখেন। 88 ধারাতে বলছে যে, আমি এটা 1988 সাল দিয়ে মনে রাখি যে 88 সালে একটা বন্যা হয়েছিল। আমার চাচা মারা গেছিল। চাচাকে নিয়ে হসপিটালে গেছি। ডাক্তার বলছে, "আমার তো অপারেশন করতে পারব না, আপনি ঢাকায় নিয়ে যান।" তো আমি বললাম যে, "যেহেতু বন্যা হইছে আমি তো ঢাকায় নিতে পারব না। আপনাকে সম্মতি দিলাম। আমি সাইন-টাইন করে দিলাম। আপনি আমার চাচার অপারেশন করেন।" অপারেশন করার পরের দিন চাচা মারা গেল। ডাক্তারের কোনো অপরাধ হবে না। যেহেতু সম্মতি নিয়ে ডাক্তার কাজ করছে। তাহলে সম্মতি নিয়ে যদি কেউ কোনো কাজ করে এবং সেটা করতে গিয়ে যদি তার মৃত্যু হয়, তাহলে সেটা অপরাধ হবে না। কত ধারা বলছে? সেকশন 88, 88 ধারা। তারপর হচ্ছে সেকশন 89, 89 ধারা। এটা সাধারণত আসে না। ওই যে অভিভাবকের সম্মতি নিয়ে যদি কেউ কোনো কাজ করে এবং সেই কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়, সেটা তার অপরাধ হবে না। এই আরকি। তাহলে 87, 88, 89 এটা সম্মতি সংক্রান্ত ধারা লেখা রাখে। আচ্ছা, এখন সম্মতির বাইরে কি? হ্যাঁ, সাউন্ড কমে গেছে। বুঝি না। সাউন্ড কমে গেছে। সাউন্ড সাউন্ড হচ্ছে? সাউন্ড কমে গেছে। কম কম। ও, সাউন্ড কমে গেছে। এখন ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই নিচে পড়ে গেছিল। সাউন্ড কম থাকলে বইলেন। এখন শুনতে পাচ্ছেন না ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, তো এখন সম্মতির যে বিষয়টা, হ্যাঁ, তাইলে সম্মতির আপনার ছাড়া যেটা, এটা হচ্ছে 87, সম্মতি সহ যেটা 87, 88, 89 এই তিনটাকে একটা স্লট করেন। লিখিত পরীক্ষার্থীদের প্রশ্ন আসতে পারে যে সম্মতি নিয়ে কোনো কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, কোনো লোকের ক্ষতি হয়ে যায়, তাহলে আপনার আসামি কিভাবে মুক্তি পেতে পারে, অথবা আপনার এই অপরাধী কিভাবে দায় থেকে অব্যাহতি পেতে পারে। তাইলে সম্মতি নিয়ে যদি বলে, তাইলে কি সবটা লিখবেন না 87, 88, 89 লিখবেন? বুঝেন নাই প্রশ্নটা? লিখিত পরীক্ষায় 2 মার্ক, এমসিকিউতে আসতে পারে 1 মার্ক, যে দণ্ডবিধির নিচের কোন ধারাতে সম্মতি নিয়ে আপনার যদি কাজ করতে গিয়ে কারো কোনো ক্ষতি হয় বা অপরাধ হয়, তাহলে আপনার আসামি কিভাবে মুক্তি পেতে পারে, নিচের কোন কোন ধারাতে এটাকে অ্যালাউ করে। 87, 88, 89, ঠিক আছে? আর সম্মতি ছাড়া যদি কেউ কোনো কাজ করে সরল বিশ্বাসে, সেখান থেকেও কিভাবে সে মুক্তি পাবে, এটা বলছে আপনার 92 ধারায়। কত ধারায়? 92 ধারায়। সম্মতি না নিয়েও যদি কোনো উপকার করতে গিয়ে
কারো ক্ষতি হয় সেখান থেকে কিভাবে সে দায় মুক্তি পাবে বা ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবে, এটা বলছে কত ধারা? 92 ধারা। তো বতে 92, বতে বিরামহীন, এভাবে আমি বলি মনে রাখার জন্য। একটু বিস্তারিত আপনার ওই চ্যানেলে দেখবেন। বতে 92 দেখেন, একটা লোক মনে করেন আহত হয়েছে, আহত হয়ে আপনার সে রাস্তায় রক্তাক্ত, মাথা থেকে শরীর থেকে রক্ত বেরোচ্ছে, সে অজ্ঞান হয়ে গেছে। এখন পথচারী তাকে নিয়ে হসপিটালে চলে গেছে। এখন ডাক্তারের কি তার সম্মতি নেওয়ার সুযোগ আছে কিনা আমাকে বলেন? তার কোনো আত্মীয় স্বজন নাই, সে অচেতন। এখন তার দ্রুত অপারেশন করা জরুরি। ব্রেন হ্যামোরেজ হয়েছে, ব্রেন আপনার রক্তে ভেসে গেছে, প্লাস অন্যান্য ইনজুরি হয়েছে, আদার্স আপনার ভিজিবল ইনজুরি হয়েছে, এবং ব্রেনের ভিতরেও কিছু ইনভিজিবল ইনজুরি হয়েছে অথবা ভিজিবল রক্তপাত হয়েছে। ঠিক আছে? তো এখন এই যে ইনজুরি গুলা হয়েছে, এখন ডাক্তার দেখতেছে যে তার অপারেশন লাগবে তাকে আপনার বাঁচিয়ে রাখার জন্য, না হলে সে আপনার পাস্ট অ্যাওয়ে হয়ে যাবে অথবা না ফেরার দেশে চলে যাবে। তো না ফেরার দেশ থেকে বাঁচানোর জন্য ডাক্তার কি করলো? তার মঙ্গলের জন্য অপারেশন করলো, রোগী মারা গেল। ডাক্তারের কোনো অপরাধ হয়েছে কিনা আমাকে একটু বলবেন। কোনো অপরাধ হয়নি স্যার। এটা কত ধারা তাকে সমর্থন করছে এই ইস্যুটা? 92 ধারা। 92 ধারা। এখন লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের কিন্তু এরকম প্রবলেম আসতে পারে, আর এমসিকিউ পরীক্ষা যারা দিবেন তাদের আসতে পারে এরকম একটা প্রবলেম দিয়ে লিখবো যে নিচের কোন ধারা থেকে অপরাধী দায় মুক্তি পেতে পারে। 92 দিল, 87 দিল, 88 দিল, উপরে সবগুলো দিল, তাহলে অ্যান্সার কোনটা হবে? 92 ধারা। 92 ধারা। যেহেতু এখানে সম্মতি না নেয় নাই কিন্তু অপরাধও হয় নাই, কেন? ওই যে মঙ্গলের জন্য করছে, সরল বিশ্বাসে। এখন পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে এরকম সাদামাটা প্রশ্ন, যে একটা লোক আপনার আপনার রাস্তায় পড়ে আছে অচেতন অবস্থায়, এখন অথবা হ্যাঁ, এখন ডাক্তার সরল বিশ্বাসে অপারেশন করছে, রোগী মারা গেছে, সে কোন ধারা দিয়ে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে? একদম ডেফিনেটলি 92 ধারা হবে। আপনি সুন্দর করে লিখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এরকম হইতে পারে যে একটা লোক আপনার অসুস্থ ছিল, ডাক্তার তার অপারেশন করছে, রোগী মারা গেছে। এখন ডাক্তার কোন কোন ধারা দিয়ে আপনার দায় মুক্তি পেতে পারে, ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে? প্রশ্নটা ভালো করে শুনেন। একটা লোক অসুস্থ ছিল, ডাক্তার অপারেশন করছে, রোগীটা মারা গেছে। এখন ডাক্তার কোন কোন ধারা দিয়ে দায় মুক্তির জন্য ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে? ব্যাখ্যা করো। লিখিত পরীক্ষা আসলো 3 মার্কের, এমসিকিউ তো আসতে পারে 1 মার্কের। বলেন তো কোন ধারা দিয়ে কি করবেন? আশোক ভাই বলেন। 92 ধারা। হ্যাঁ, 92 ধারা। কত ধারা দিয়ে লিখবেন? 92। এই কুমকুম আপু বলেন তো আপনি। জি স্যার, আসসালামু আলাইকুম। প্রশ্নটা বুঝছেন? একটা আরেকবার লোক বলুন। অসুস্থ, একটা লোক জি। অসুস্থ, ঠিক আছে? এখন ডাক্তার অপারেশন করছে, রোগীটা মারা গেছে। এখন ডাক্তার কোন ধারা দিয়ে ফৌজদারি দায় থেকে অব্যাহতি প্রার্থনা করতে পারে আদালতের কাছে? সম্মতি ব্যতি রেখে যদি হয় তাহলে 92, আর সম্মতি সহকারে যদি হয় তাহলে স্যার 88 ধারা হবে। সম্মতি আচ্ছা, সহকারে হলে 88। এখানে আপনাকে দুইটা কন্ডিশন দিতে হবে, যেহেতু আমার প্রশ্ন থেকে অস্পষ্ট। আমার প্রশ্নটা কি? অস্পষ্ট, যে সম্মতি নেওয়া হয়েছে কি হয়েছে না, এই জিনিসটা অস্পষ্ট। আমি প্রশ্নে বলে দেই নাই, জি স্যার। যেহেতু বলে দেই নাই সেক্ষেত্রে আপনাকে 2 ভাবে লিখতে হবে। যে যদি লিখবেন এখন, যে উপরের প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যদি সম্মতি নিয়ে করে তাহলে 87 এবং রোগী মারা যায়, তাহলে 88 ধারা থেকে সে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে। আর যদি সম্মতি না নিয়ে করে মঙ্গলার্থে, তাহলে সে 92 ধারা দিয়ে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে। যেহেতু আমি প্রশ্নের মধ্যে ক্লিয়ার করে দেই নাই। আর যদি প্রশ্নের মধ্যে আমি ক্লিয়ার করে দেই যে সম্মতি নিয়ে অপারেশন করছে, এখন মারা গেছে, এখন সে কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে, তাইলে কোন ধারা হবে? সম্মতি সম্মতি সহকারে নিয়ে হলে হবে 88 ধারা। এখন আর 88 ধারা। 92 ধারার জি। ব্যাখ্যা লাগবে না। না, এখন আর এখানে 92 ধারার 92 লাগবে ব্যাখ্যা না। লাগবে না।
আর যদি জি বলি স্যার, সম্মতি না নিয়ে করছে অপরের মঙ্গল 92। তখন 92 ডিরেক্টলি চলে যাবে। মানে কোন প্রশ্ন আসলে ডিরেক্টলি কোন ধারা যাবে আর কোন প্রশ্ন আসলে অস্পষ্ট থাকতেছে কিভাবে লিখতে হবে এটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি একটা উদাহরণ বলি, একটা লোক সার্ভে করতে পাঠাইছি আমি একটা লোকের যে তুমি একটা সার্ভে করে আসো যে এই পরিবারে আপনার হচ্ছে এই পরিবারে হচ্ছে কে থাকে, তার ছেলে-মেয়ে কয়জন এবং সে বিবাহিত কিনা এই সমস্ত বিষয় তুমি জেনে আসো। এখন সার্ভে যে করতে গেছে সে গিয়ে জিজ্ঞেস করছে, "আপনার নাম কি?" ধরেন যে সে বলল যে, "আমার নাম হচ্ছে রহিমা।" হ্যাঁ? তখন সে জিজ্ঞাসা করল যে, "আপনার পরিবারে কে, কে আছে?" বলল যে, "আমার ৩ ছেলে-মেয়ে আছে আর হচ্ছে এই তো ৩ টা ছেলে আছে, ১ টা মেয়ে আছে।" এখন যদি সার্ভে প্রশ্ন করে, "আপনি কি বিবাহিত কিনা?" তাইলে কি এটা হইল? না বলেন। স্যার। প্রশ্নটা কিন্তু হইল না। কারণ কি? সে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। আমি তাকে বলছি যে, "তুমি ৪ টা প্রশ্নের উত্তর যাইনা আসবা।" এখন ৪ টা প্রশ্ন যদি সে তার মতো উল্টাপাল্টা করে তাইলে কি হবে? প্রশ্নটাও করতে হবে সঠিকভাবে। কিভাবে? যে আপনার নাম কি? আপনি কি বিবাহিত কিনা? আপনার ছেলে-মেয়ে কয়জন আছে? এখন সে প্রশ্ন করছে মনে করেন তার মতো করে আন্দাজে-বান্দাজে। কি করল? আপনার নাম কি? আপনার ছেলে-মেয়ে কয়জন? সে বলল ৪ জন। তারপরে জিজ্ঞাইলো আপনি কি বিবাহিত কিনা? তাইলে ছেলে-মেয়ে যেহেতু আছে আর বিবাহিত কিনা এটা তো জিজ্ঞানোর দরকার নাই। ঠিক কিনা? তাহলে কখন কোনটা আনতে হবে, কখন কোনটা বাদ দিতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তারপরের পার্টটা লেখেন যোগাযোগ। কৃতকর্মে যোগাযোগ, কমিউনিকেশন। কি? যে কোন একটা সংবাদ পাওয়ার পর যদি কেউ মারা যায় এবং সেই সংবাদটা যদি সে সরল বিশ্বাসে দেয় তাহলে তার কোন অপরাধ হবে না। এটা 93 ধারা। আমি এভাবে মনে রাখতে বলছিলাম। ততে 93 ততে তীর কোম্পানি। এখন তীর কোম্পানির তীরের তেলের ভিতর ময়লা পাওয়া গেছে। আপনি তীর কোম্পানির মালিককে ফোন দিছেন যে, "ভাই আপনার তেলের ভিতর তো ময়লা পাওয়া গেছে।" এখন তীর কোম্পানির মালিক এটা শুনে মারা গেল। আপনার কোনো অপরাধ হয় নাই বিকজ আপনি তাকে মারার জন্য বলেন নাই। এখন আপনার চাচারে পুলিশ ধরতে আসছে, আপনি চাচারে বলছেন, "চাচা তুমি তাড়াতাড়ি পালায়া যাও, পুলিশ তো আসছে তোমারে ধরার জন্য।" আপনার চাচা কি করলো? এটা শুনেই সে হার্ট অ্যাটাক করে মইরা গেছে। আপনার কোনো অপরাধ হবে না। কারণ আপনি তারে মারার জন্য বলেন নাই। হ্যাঁ? যেহেতু আপনি তাকে সরল বিশ্বাসে বলছেন, তার উপকারের জন্য, সেক্ষেত্রে ওইটা আপনার অপরাধ হবে না। এখন ডাক্তার রোগীকে বলল, "আপনি ৩ মাস পরে মারা যাবেন। আপনি যা খাওয়ার খেয়ে নেন। আপনি ছেলে-মেয়েদের সাথে একটা হ্যাপি টাইম পাস করেন। এই ৩ টা মাস আপনি হ্যাপি টাইম বা এনজয় করেন সময়টাকে। এরপর আপনি মরে যাবেন।" এটা শুনে রোগী মারা গেল। ডাক্তার কোনো অপরাধ করে নাই যদি সে সরল বিশ্বাসে বলে থাকে। এটাই হচ্ছে 93 ধারা। ঠিক আছে? তারপরে আপনার চলে যান এইগুলা লাগবে না। তারপরে চলে যান ৯৫ সামান্য ক্ষতিকর কার্যটা অপরাধ বলে গণ্য হবে না। সামান্য ক্ষতিকর কার্য কি বলে গণ্য হবে না? অপরাধ বলে গণ্য হবে না। তুচ্ছ কাজ। ধরেন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের সাথে কারো পা বাড়ি লাগলো। এখানে আপনার কোনো অপরাধ হবে না। এগুলা নিয়ে মামলাও হবে না। এটা তুচ্ছ কাজ। তুচ্ছ কাজে অপরাধ নাই। এটা হচ্ছে কি ৯৫ ধারা। তো এরপরে আমরা চলে যাব আত্মরক্ষায় ৯৬ থেকে ১০৬। ঠিক আছে? আত্মরক্ষা মানে কি? নিজেকে বাঁচানোর জন্য যদি আপনি কাউকে মেরে ফেলেন, সেটা আপনার অপরাধ হবে না। আপনাকে মারার জন্য কেউ একজন দৌড়াইয়া আসতেছে রামদা নিয়ে। আপনি তাকে মেরে ফেললেন, আপনার কোনো অপরাধ হবে না। এই যে ৯৬ দ্বারা যে অবাধ আপনার একটা উম আত্মরক্ষার সুযোগ করে দিচ্ছে ৯৬ দ্বারা যে নিজেকে বাঁচানোর জন্য যেকোনো কাজ করেন অপরাধ হবে না। কিন্তু ৯৬ ধারাকে আবার একটি সংকীর্ণতার মধ্যে ফেলে দিচ্ছে ৯৯ ধারা। ৯৬ ধারা বলছে যে আত্মরক্ষার্থে যেকোনো কাজ কোনো অপরাধ হবে না। আবার ৯৯ ধারা বলছে যে আপনি আত্মরক্ষা সব জায়গায় প্রয়োগ করতে পারবেন না। সেটা কোন, কোন জায়গায়? তাইলে ৯৬ ধারার ব্যতিক্রম হইছে ৯৯ ধারা। এটা লিখে রাখেন। ব্যতিক্রমেরও আবার একটু ব্যতিক্রম আছে। মানে সব জায়গায় আপনি আত্মরক্ষা করতে পারবেন না। আত্মরক্ষার্থে মারতে পারবেন না। এখন পুলিশ আসছে আপনারা ধরার জন্য, পুলিশকে তো আপনি মেরে ফেলতে পারবেন না। সরকারি কর্মচারীর বিরুদ্ধে আত্মরক্ষা প্রয়োগ করতে পারবেন না। আবার অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না। প্রয়োজনের অতিরিক্ত করতে পারবেন না আত্মরক্ষার হিসাবে। অতিরিক্ত আচ্ছা এগুলো আমরা ডিটেইলস এ জানব পরবর্তীতে। ৯৭ এ বলছে যে কোন, কোন ক্ষেত্রে স্কোপটা আত্মরক্ষা করতে পারবেন। দেহের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে। নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। তাইলে আমার মনে হয় ৯৬ থেকে পরের স্লটটা সামনের ক্লাসে পড়ি। আজকে আপনাদের ব্রেইন লোড হয়ে যাবে। অযথা অতিরিক্ত পড়ে আপনার মনে রাখতে পারবেন না যদি না আপনি হাইলি অ্যাক্টিভ হন। আমি তো সারা প্যানেল করেই শেষ করে দিতে পারবো ৩, ৪, ৫ ঘন্টা ৬ ঘন্টায়। কিন্তু আপনাকে নিতে হবে। আমার মনে হয় যে ৯৬ থেকে যেহেতু এখানে আরো কিছু জটিল ফাংশন আছে, আমরা সামনের ক্লাসে ৯৬ থেকে ১২০
পর্যন্ত পড়লে আমাদের ভাইটাল পার্টটা শেষ হয়ে গেল। তারপরে আমরা 121 থেকে 298 পর্যন্ত একদম 15 পৃষ্ঠা ধারা পড়বো, আর বাকিগুলা কিচ্ছু পড়া লাগবে না। তারপর 299 থেকে 511 পর্যন্ত একটা বিশাল জার্নি আছে। ওই জার্নিটা আমরা সুন্দর একটা জার্নি, একটা হ্যাপি জার্নি করে আমরা পেনাল কোডটা শেষ করবো ইনশাল্লাহ। তো আমার মনে হয় আজকে আমরা এতটুকুই। আপনারা বাসায় 95 পর্যন্ত পড়েন, একটু সুন্দর করে পড়েন জিনিসগুলা। আর হচ্ছে আমার ওই যে বইয়ের লাস্টের দিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে এগুলো পড়েন। আর আপনাদের কিছু কিছু নোট দিব বলে যাচ্ছি, রেডি হচ্ছে, এটাও টাইমলি দিব। আপনারা একটু বাসায় পড়তে থাকেন এই বই থেকে। এতটুকুই মেসেজ। এখন কি কারো কোনো বলার থাকলে বলেন, আমি হচ্ছে বিদায় নিব আজকে। ঠিক আছে, আমি একটু দ্রুত বলছি কারণ নাহলে অনেকটা সময় লাগবে। তো আপনারা রেকর্ড দিয়ে দিবেন, শুনে নিয়েন আর বাসায় পড়তে থাকবেন। ঠিক আছে, ওকে স্যার, তো ভালো থাকেন। আপনিও ভালো থাকেন। বিদায় নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। সালাম। আর রেকর্ড দেখে নিয়েন, ইউটিউবে রেকর্ড দেওয়া আছে, ওইটাই হচ্ছে রেকর্ড দেখা আছে, দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর ইউটিউব চ্যানেলটা বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখবেন, যারা যারা আছে, যেহেতু এটা আমার মনিটাইজেশন হয়ে গেছে। ওখানে আপনারা ভিডিও দেখবেন, আমি দেখি পরবর্তীতে ওখানে ভিডিও আপলোড করে দিব। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। স্যার আমাদের এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা নেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, নিবো। হুম, আপনারা পড়তে থাকেন, আমি ওই যে এমসিকিউ ইয়েটা সাজাচ্ছি, তো শেষ করে নিব। পরীক্ষা যেহেতু একটু একটু সময় পাচ্ছি আমরা, হয়তো একটু দেরি হবে পরীক্ষা হইতে। আপনারা এগুলো পড়তে থাকেন, নিব, সবকিছুই নিব। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভরাত্রি স্যার, ভালো থাকবেন। জি জি।